আছেন কেউ? আচ্ছা, আমি বলে দিই ভাইয়া। প্রথম বিষয়টা হচ্ছে ভাইয়া যে অ্যাক্ট অ্যাক্ট যে শব্দটা আমরা আসলে ব্যবহার করি। আচ্ছা, আমার বোধহয় একজন পার্টিসিপেন্ট ফোন দিচ্ছেন। একটা মিনিট ভাই, আমি একটু ইন্টারাপ্টেড হলাম, এটার জন্য সরি। জি, আসসালামু আলাইকুম। জি, আমি দুঃখিত, আমি একটু সময় নেওয়ার জন্য। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম ভাই, সেটা হচ্ছে অ্যাক্ট। আপনারা অনেকেই বলবেন যে লেবার ল ভাইয়া, এটা হচ্ছে লেবার ল। হ্যাঁ, সো আপনারা এই কথাগুলো অনেকেই বলে ফেলেন যে ভাইয়া লেবার ল, আবার অনেকে বলে ফেলেন ভাইয়া লেবার রুলস, এরকমের করে বলেন। তো এখন একটা জিনিস ভাইয়া, লেবার ল যে জিনিসটা বলেন, ল এর ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম আছে ভাইয়া। ল যখন আপনি বলেন, তখন দেখবেন আমাদের দেশের কনস্টিটিউশনের আর্টিকেল 152, আমি আবার বলছি, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 152 তে যদি আপনি যান, তাহলে দেখবেন এই যে ল যখন বলবেন, ল তখন বলতেছে, কনস্টিটিউশন বলছে যে এনি অ্যাক্ট, অর্ডিন্যান্স, অর্ডার, রুলস, রেগুলেশন, বাই লস, নোটিফিকেশন অর আদার লিগাল ইনস্ট্রাকশন and any custom or uses having the force of law in বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যত আইন আছে সবগুলোকেই কি বলা হয়, একবারে ল বলা হয়। এখন আপনি যদি বলেন লেবার ল, তাহলে বাংলাদেশে বর্তমানে প্রায় ছোট বড় 34টার মতো কি আছে, 34 থেকে 38টার মতো লেবার ল আছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া, এখন আপনি যখন বললেন লেবার ল, তখন আমি বুঝবো যে বাংলাদেশ শ্রম আইনের দুটো আইন আছে, তারপরে শ্রম আইনের সাথে আরো দুইটা অ্যাসোসিয়েটেড ফাউন্ডেশনের জন্য দুইটা ল আছে, ইপিজেড এর জন্য দুটো ল আছে। তা আমি এগুলো সবগুলোকে কি করবো, একত্রিত ভাবে চিন্তা করব যে এগুলো সবগুলো মিলে হচ্ছে গিয়ে লেবার ল। কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে গিয়ে যে ভাই এগুলো সবগুলো মিলে আসলে কি হবে, যে এই সবগুলো আপনি মিন করলেও আপনি কিন্তু সবগুলো বলেছেন ভুলে, কিন্তু আপনি আসলে কি করেননি, মিন করেননি। এটা আমি বুঝতে পারি, কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের লিগ্যাল সেন্সের যে মানুষগুলো কথা বলে ল নিয়ে, অনেক সময় তাদের লিগ্যাল সেন্সটা অনেক কম থাকে, কিন্তু স্টিল দে টকস লট। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে, যে বিষয়টা ভাইয়া সেটা হচ্ছে যে আপনার এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন ল বলবেন তখন কিন্তু আপনি অনেকগুলো ল কে মিন করছেন। এই জন্য আপনি কখনোই কি করবেন না, যে ফ্রি স্টাইলে কখনো বলতে যাবেন না যে লেবার ল। আপনি বলবেন আসলে বেসিক্যালি লেবার অ্যাক্ট। আমি আবার বলছি, আপনি বলবেন লেবার অ্যাক্ট, বা বলবেন আপনি লেবার রুলস, এভাবে বলবেন। এখন যেটা হয় ভাইয়া, তাহলে অ্যাক্ট অ্যাক্ট এবং রুলস এর মধ্যে তাহলে আবার পার্থক্যটা কি? আপনি বললে, আমি একটু আগে বললাম না লেবার অ্যাক্ট এবং লেবার রুলস। সো অ্যাক্ট এবং রুলস এর মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে গুণগত কোনো পার্থক্য আছে কিনা, থাকলে তাহলে সেটা কি, সেটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? সো এখন যেটা হচ্ছে যে অ্যাক্ট এবং রুলস এর মধ্যে যে গুণগত পার্থক্যটা, সেটা হচ্ছে যে অ্যাক্ট, আমাদের দেশে যখনই আমরা কোনো শব্দের আইনের শেষে আমরা অ্যাক্ট বলবো, এবং মনে রাখবেন যে আমাদের দেশে লেবার লটাকে বেসিক্যালি বলা হয়েছে স্পেশাল অ্যাক্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই স্পেশাল অ্যাক্ট আবার কি জিনিস? স্পেশাল অ্যাক্ট হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়কে সামলানোর জন্য যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে কি বলা হয়, স্পেশাল অ্যাক্ট বলা হয়। এখন ধরেন আমাদের দেখবেন যে নারী নির্যাতনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিষয় বলা আছে, এটা আপনি ফৌজদারিতে অনেকগুলো সেকশনের কথা বলা আছে, আমার যে অন্যান্য আইনগুলো তো বলা আছে, কিন্তু নারী এবং শিশুর জন্য আলাদা কি করা আছে, আবার একটা স্পেশাল অ্যাক্ট তৈরি করা আছে। আমি চেষ্টা করছি ভাই, অ্যাক্ট হচ্ছে এবং লেবার অ্যাক্ট, যখন আপনি লেবার ল বলবেন, এটা আসলে বেসিক্যালি অনেক কিছু মিন করে, কিন্তু আপনাকে স্পেসিফিক ভাবে বলতে হবে লেবার অ্যাক্ট। এবং অ্যাক্ট বললে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র শ্রম আইনটাকে বোঝানো হবে। এখন যদি আপনি বলেন বাংলাদেশ লেবার অ্যাক্ট, তাহলে যেটা হবে যে আমাদের যে শ্রম আইনটা আছে সেই শ্রম আইনটাকে বেসিক্যালি মিন করবে। এবং অ্যাক্ট, যে কোনো আইন পাস হওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, আমি আবার বলছি, যে কোনো আইন পাস হওয়ার ক্ষেত্রে এটা কোথায় পাস হয়, সংসদে পাস হয়। আমি আবার বলছি, যে কোনো আইন পাস হওয়ার ক্ষেত্রে কোথায় পাস হয়, যেটা হচ্ছে সংসদে পাস হয়। এখন সংসদে যখন একটা আইন পাস হয়, তাহলে সেটার প্রক্রিয়াটা কি?
যেটা হচ্ছে যে সংসদে যখন একটা আইন পাস হবে সেটার প্রক্রিয়াটা বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল আমাদের আমাদের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশন আর্টিকেল 80-তে বলা আছে, অর্থাৎ আমাদের দেশে লেজিসলেটিভ প্রসিজিওর অর্থাৎ একটা আইন যখন পাস হবে, পাস হওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা আইন পাস হতে গেলে এই 80 নাম্বার ইয়েতে আর্টিকেলে অনুচ্ছেদে যে পদ্ধতি বলা আছে সেই পদ্ধতিতে কি হবে যে একটা আইন পাস হবে, অর্থাৎ এই পদ্ধতি ছাড়া ভিন্ন কোনো পদ্ধতিতে কি হবে না, আইন পাস হওয়ার কোনো সুযোগ নেই। আমার বোধহয় আরেকজন স্টুডেন্ট আমাকে ফোন করেছে, একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে আরেকবার একটু মিউট করতে হচ্ছে আপনাদেরকে। হ্যালো, আসসালাম। জি, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্যার যে আপনি যখন একটা আইন পাস করবেন তখন আপনাকে এই পদ্ধতিতে পাস হতে হবে। কি করতে হবে? প্রথমে আপনাকে এখানে একটা প্রপোজাল নিয়ে আসতে হবে একটা আইনের জন্য। সেই প্রপোজালটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে বিল, এবং এই বিলটা যখন পাস হবে তখন কি হবে যে আপনাকে বিলটা পাস হয়ে যাওয়ার পরে এটা সংসদ থেকে চলে যাবে প্রেসিডেন্টের কাছে, এন্ড দেন প্রেসিডেন্ট উইল অ্যাপ্রুভ দিস, এবং আফটার দ্যাট কি হবে যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে একটা অ্যাপ্রুভড আইন পেয়ে যাবেন। আমি আবার বলছি, আপনি বাংলাদেশে একটা অ্যাপ্রুভড আইন পাস পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এইটাকে বলবো, এই যে যখন সংসদ থেকে কোনো আইন পাস হলো সেটাকে আমরা কি বলবো? অ্যাক্ট, তাই না? এবার হচ্ছে যে রুলস কি জিনিস ভাইয়া, তাহলে রুলস জিনিসটা হচ্ছে যে আমাদের রুলস এর ক্ষেত্রে যেটা বলা আছে সেটা রুলসটাকে আমরা স্পেসিফিক্যালি বলি হচ্ছে গিয়ে একটা প্রসিজিওর। আমি আবার বলছি একটা প্রসিজিওর। সো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে অথবা যেটা আপনি এটাকে বলতে পারেন একটা ম্যানুয়াল। এখন প্রশ্ন হলো ভাইয়া ম্যানুয়ালের মধ্যে কি কি থাকে? মনে রাখবেন ম্যানুয়ালের মধ্যে 3টা জিনিস থাকবে। ম্যানুয়ালের মধ্যে কি থাকবে? 3টা জিনিস থাকবে। এখন প্রশ্ন হলো ভাই এই 3টা জিনিস কি কি? এই 3টা জিনিস হচ্ছে গিয়ে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে পলিসি থাকবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রসিজিওর থাকবে, এবং 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মস থাকবে। আপনাকে আমি আবার বলছি যে আপনার ফর্মস থাকবে, এই 3টা জিনিস থাকবে। সো যে এই 3টা জিনিস যদি আপনার কাছে কি থাকে 100% ওকে থাকে, এই একটা যে কোনো রুলস এর মধ্যে দেখবেন যে এই 3টা জিনিস থাকবে। 1 নাম্বার থাকবে পলিসি, 1 নাম্বার থাকবে, 2 নাম্বার থাকবে হচ্ছে প্রসিজিওর, এবং 3 নাম্বার থাকবে হচ্ছে গিয়ে আপনার ফর্মস। এখন যদি আপনি আমাকে বলেন ভাই এটা কিভাবে আপনি এটা বললেন, এখন যদি আমি আপনাকে দেখাই যে আমাদের যে শ্রম যে বিধিমালাটা আছে, যে বিধিমালাটা আপনারা একটু পরেই পড়বেন, সেই বিধিমালাটা যদি আপনি ওপেন করেন, ওপেন করলেই দেখবেন যে সেখানে এই বিধিমালার মধ্যে আমি যে 3টা কথা বললাম সেই 3টা জিনিসই কি করা আছে যে এটার মধ্যে আছে। এখন প্রথমত হচ্ছে গিয়ে আপনি কোনো আইনে কোনো ফর্মস পাবেন না। আমি আবার বলছি, আপনি যদি কখনো কোনো আইন পড়েন, আইনের মধ্যে কখনো আপনি কি পাবেন না, কোনো ফর্মস পাবেন না। এই যে আমি আপনাকে এখানে দেখাই, এই যে শেষের দিকে দেখেন, এখানে আপনি কোথাও কোনো ফর্মস এখানে পাবেন না। কিন্তু কি পাবেন, এই যে দেখেন বিধিমালা যেটা আছে, যেটা রুলস বলছি আমরা, এই বিধিমালা কি আছে একটু দয়া করে প্লিজ মিউট করে দিবেন। আপনারা যারা দুটো ইউজার থেকে লগ ইন আছেন একটু কাইন্ডলি লগ আউট করে দেন প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর যাদেরকে আনঅথরাইজড যদি কেউকে লিঙ্ক দিয়ে থাকেন তারা দয়া করে একটু চলে যাবেন, আর যারা অথরাইজড আছেন তারা থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু আনঅথরাইজড যারা আছেন তারা চলে যাবেন। আমি 2জনকে বলেছি যে ওনারা 2জন থাকবেন, একজন ব্যক্তিকে বলেছে, আর বাকি সবার ক্ষেত্রে আপনারা যদি এক্সট্রা কোনো লিঙ্ক থেকে আপনাদের কারো লগ ইন থাকে একটু দয়া করে ভাই লগ আউট করে দিবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এবার আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, যে দেখেন আপনি বিধিমালাতে কোনো আইনে কোনো ফর্মস পাবেন না। আমাদের যেমন শ্রম আইনটা আপনাকে আমি দেখাই,
আমাদের শ্রম আইন যদি এখানে আমি ওপেন করি, দেখেন এখানে কোনো ফর্মস নেই, কিংবা এই আইনের শেষেও আপনি গিয়ে কোনো ফর্মস পাবেন না, এখানে কোনো ফর্মস নেই। এখানে যেটা আছে স্ক্যাজুয়াল, স্ক্যাজুয়াল মানে হচ্ছে কি তফসিল, এটা কিন্তু কোনো ফর্ম না। ফর্মস কোথায় পাবেন? যেমন ধরেন আপনারা যারা বিভিন্ন কর্পোরেটে চাকরি করেন, তারা ভাবেন যে আচ্ছা আমি একটা মন গড়া একটা আইডি কার্ড বানিয়ে ফেললেই তো হয়, তাই না? আপনি চিন্তা করেন, আরে আমি তো একটা মন গড়া একটা যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে ফেললেই তো হয়। কিন্তু আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, আপনারা অনেক সময় যারা পেরোল তৈরি করেন তারা ভাবেন যে একটা স্যালারি শিট বানিয়ে ফেললেই তো হয়, তাই না? সো এই বানিয়ে ফেললেই হয়, এটা আসলে ঠিক না স্যার। আমি আপনাকে বলছি, বিকজ হচ্ছে গিয়ে যে আমাদের এই শ্রম আইনের ক্ষেত্রে আপনাকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই শ্রম আইনের ক্ষেত্রে আমাদের 38 নম্বর যে ফর্মটা আছে, এই 38 নম্বর ফর্মটা আপনি ইউজ করবেন কি হিসাবে? স্যালারি শিটের ফরম্যাট হিসাবে। ঠিক আছে, আপনি পে স্লিপ যে এমপ্লয়িকে দেন, এই পে স্লিপটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন? পে স্লিপটা সংরক্ষণ করবেন এই 38 নম্বর ফর্ম অনুযায়ী, আপনাকে পে স্লিপটা সংরক্ষণ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার আরো অনেক প্রশ্ন থাকে, অনেক সময় আমরা স্বাভাবিকত দেখি, সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস বলেন যে ভাইয়া আমাদের এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড। আপনারা আইডেন্টিটি কার্ড নিজেদের মনের মতো করে তৈরি করেন। হ্যাঁ, বেসিক্যালি যেটা হবে, আমার সাথে যখন এই ট্রেনিংটা আপনি করে যাবেন, করে যাওয়ার পর আপনারা কখনোই মনে হবে না যে আইডেন্টিটি কার্ড আপনি আপনার নিজের মন গড়া ফরম্যাটে বানাতে পারবেন। আইডেন্টিটি কার্ডের ফরম্যাটটা হবে এইটা। এই যে দেখেন আমি আপনাকে যেটা দিয়েছি, এই যে এটা হচ্ছে আইডেন্টিটি কার্ডের ফরম্যাট। এই ফরম্যাটটা কি করতে হবে? আপনাকে ম্যান্ডেটরি ভাবে ফলো করে তারপরে আপনাকে আইডেন্টিটি কার্ডটা কি করতে হবে? যে তৈরি করতে হবে। এর কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই যে যেভাবে করে আপনি কি করতে পারবেন, আপনার নিজের মনের মতো করে কি করবেন, যে আপনি একটা ফর্ম তৈরি করবেন। সরি, আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে আপনার মনের মতো করে কোনো ফরম্যাট দিয়ে আপনি একটা আইডেন্টিটি কার্ড চাইলেই তৈরি করতে পারবেন না। আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই আইনটা ফলো করে দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি, আমার একটু একটা টেকনিক্যাল ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। সরি, একটু একটু সময় নেওয়ার জন্য। আপনাদের কারো কি জয়েন করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল? জয়েন করতে কোনো প্রবলেম হচ্ছিল কেউ? না স্যার। ওকে, আমাদের কি নতুন আইডিতে জয়েন করতে হবে আবার? না ভাই, নতুন আইডি আপনাদের জয়েন করতে হবে না, এটা আপনারাই এখানে যারা আছেন তারা এখানে আপনাদের আপনাদের নতুন আইডি জয়েন করার প্রয়োজন নেই ভাইয়া, ঠিক আছে? আপনারা যারা অলরেডি লগ ইন আছেন তারা এখানেই থাকবেন, কোনো সমস্যা নেই। জি, আমি আশা করি আপনারা সবাই এখন শুনতে পাচ্ছেন পরিষ্কার ভাবে। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম আমি, সবাই শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কার ভাবে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, ওকে, চলেন আমরা আবার শুরু করি। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের সঙ্গে তখন, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ভাবেন যে আপনারা বোধহয় আপনাদের মনের মতো করে একটা ফর্মে কি করতে পারবেন, আইডেন্টিটি কার্ড আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, বিষয়টা খুবই দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে যে আপনারা চাইলেই আপনাদের নিজেদের মতো করে ফরম্যাটে কি করতে পারবেন না, যে আপনারা আইডেন্টিটি কার্ডটা
তৈরি করে ফেলতে পারবেন না। আপনাদেরকে আইডেন্টিটি কার্ডটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান সরকার যে পদ্ধতিতে আইডেন্টিটি কার্ডটা দেওয়ার কথা বলা হয়েছে সেই পদ্ধতিতেই কি করতে হবে যে আপনাকে আইডেন্টিটি কার্ডটা বেসিক্যালি আপনাকে তৈরি করতে হবে এবং সেই মিস করেন দেখবেন যে আমাদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যদি কোনো লোক কখনো আপনাকে চ্যালেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার বিষয়ে হেরে যাবেন। এবং আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, হ্যাঁ আমরা আমাদের দেশে আমরা দেখি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা দিচ্ছেন, অনেক সিনিয়র এইচআররা কি করছেন যে তারা এই ফরম্যাটটা মানছেন না, অর্থাৎ আমাদের যে শ্রম বিধিমালায় যে ফরম্যাটটা দেয়া আছে সেই ফরম্যাটটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সিনিয়র ভাইয়েরা কি করে না যে ওনারা এটা বেসিক্যালি মানেন না এবং ওনারা ওনাদের হচ্ছে যে এটা আসলে যে সঠিক কাজ না এবং যথার্থ কাজ না, কাজটা করেন না। এটা একটা বিশাল প্রবলেম আমরা ভাষাগুলো দেখা যায় আমাদের দেশে। জি ভাইয়া একটা কোয়েশ্চেন বলি তো, বলেন বলেন। যখন এই ধরনের জিনিস দিচ্ছে সেটা কি হচ্ছে আসলে কি যাচাই করা হয় কখনো? এই জিনিসগুলো যাচাই করা হয় কিনা? জি জি, আমরা তো একটা সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আবার একটা জব হলেই চলে যাই ওখানে, ওটা দিই, জি তখন সেক্ষেত্রে কি আর যাচাই করা হয় বা ওইটাকে ওইখানে গিয়ে কোনো প্রবলেম হয় কি? আচ্ছা, যেটা হয় যখন যখন যে অর্গানাইজেশন গুলো চিঠি পায় ওরা কি করে তড়িঘড়ি করে আমাদের আইনজীবীদের কাছে চলে আসে যে ভাইয়া আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, আপনি একটু আমাদেরকে হেল্প করেন। তখন আমরা কি করি, তখন আমরা যেটা হচ্ছে যে আমরা ওই যে সরকারি দপ্তরগুলোতে যাই এবং ওই দপ্তরগুলোতে গিয়ে তখন তাদেরকে এটা পার্সু করি যে ভাই আমরা বুঝতে পারিনি, আমাদেরকে একটু অপরচুনিটি দেন। সো তখন আমরা তাদের কাছ থেকে টাইম বাই করে এই জিনিসগুলো তৈরি করে ফেলি, তৈরি করে তখন কি করি যে এইগুলো মেনটেন করি। বুঝতে পেরেছেন? সো আদারওয়াইজ আসলে বেসিক্যালি যে আইনের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার কি দেওয়া হবে না, যে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে হয়তোবা দেখবেন এখানে কেউ হয়তোবা এই চিঠিগুলো পায়, কেউ পায় না, আবার কেউ টাকা দিয়ে ম্যানেজ করে, বিভিন্ন ভাবে জিনিসগুলো কি হয় যে ম্যানেজ হয়ে যায়, মেনটেন করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবিক অর্থে আপনি যদি আমাকে একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করেন যে ভাইয়া হোয়াট শুড আই ডু এবং হোয়াট ডু ইউ রিকমেন্ড অ্যাজ এ লয়ার, যে ডেফিনেটলি আমি কি করব যে আপনাকে আমি এটা রেকমেন্ড করব যে ভাই আইনটা মানেন, তাহলে আর সমস্যাটা আর হবে না। আরেকটা বিষয় হচ্ছে এইটা কি হচ্ছে সব কোম্পানির জন্যই সেম হবে? এটা সকল প্রতিষ্ঠানের জন্য, সরকারি বেসরকারি লোকাল যে কোনো কিছু আইনের ক্ষেত্রে সেম। অর্থাৎ আইনে যখন সরকার একটা জিনিস করে দিবে তখন ডেফিনেটলি আপনাকে আইনটাকে সম্পূর্ণভাবে মানতে হবে। আচ্ছা আমরা ছিলাম, এবার আসেন আমরা প্রথমে বললাম ফর্মস দেখলেন, পলিসি দেখবেন, প্রসিজিওর দেখবেন, একটা লাইসেন্স কিভাবে করতে হয়। আপনাকে এই জিনিসটা হচ্ছে যে দেখবেন আমাদের শ্রম আইনের মধ্যে লাইসেন্স করার যে প্রসিজিওরটা, সেই প্রসিজিওরটা কিন্তু আমাদের খুব সুন্দর করে কি করা আছে, বলে দেয়া আছে যে আপনি কিভাবে একটা লাইসেন্স নিবেন, সেই লাইসেন্সটা কিভাবে করে সংশোধন করবেন, যদি লাইসেন্সটা হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য ব্যবস্থা কি, এই ধরনের বিষয়গুলো কি আছে, সম্পূর্ণ বিষয়গুলো আমাদের এই এর মধ্যে বলে দেয়া আছে। আমাদের বিধিমালায় কি করা আছে, খুব সুন্দর করে বলে দেয়া আছে যে আপনি কিভাবে করে এই জিনিসগুলো করবেন। এবার এবং একটু আগে যেটা দেখছিলেন, একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির ক্ষেত্রে যে আপনি কোন কোন প্রসিজিওরে টাকাগুলো তার পরিবারকে পরিশোধ করবেন, সবকিছু কি করা আছে যে আমাদের এই যে এখানে দেখবেন যে প্রসিজিওরের মধ্যে বলা আছে। দেখেন এখানে যদি একটা কারখানার যদি আপনি লাইসেন্স নেন তাহলে আপনি ফ্লো চার্ট কি করবেন, তৈরি করবেন, এবং তৈরি করার পরে সেটা কার কাছে আবেদন করবেন, কত টাকা ফি হবে, এগুলো সবকিছু এখানে কি করা আছে, প্রসিজিওরটা বলে দেয়া আছে। তার মানে আপনি জানলেন রুলস মিনস হচ্ছে একটা রুলস এর মধ্যে তিনটা জিনিস থাকবে, কি থাকবে, পলিসি থাকবে, প্রসিজিওর থাকবে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফর্মস থাকবে। ঠিক আছে, এটা কেন। এবার আসেন হোয়াট ইজ কোড। আমরা প্রথমে অ্যাক্ট শিখলাম। অ্যাক্ট হচ্ছে একটা আইন, যেটা হচ্ছে মূল স্ট্রাকচার এবং এটা সংসদে পাস হবে, তারপরে এটা আমরা পাবো। এবং আইনটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যা যা প্রয়োজন হবে সেটাকে আমরা বলছি হচ্ছে কি, সেটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে রুলস। এবং রুলস এর পরবর্তীতে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এখন যেটা আছে কোড। হোয়াট ইজ কোড? কোড জিনিসটা হচ্ছে দেখেন কোডিফিকেশন শব্দ থেকে
কোড জিনিসটা আসে। এখন কোডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একের অধিক আইনকে যদি আপনি একত্রিত করেন এবং একত্রিত করে যদি কোনো নতুন আইন তৈরি করেন, তাহলে নতুন যে আইনটা আপনি তৈরি করবেন সেই আইনটাকে আমরা বলবো কোডিফাইড ল। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে ভাই আমরা লেবার ল এর ক্ষেত্রে কেন কোড শিখতে যাব বা কোড বলতে যাব? এটা বলতে যাব কারণ হচ্ছে গিয়ে লেবার ল এর ক্ষেত্রে দেখেন, আমাদের এই 2006 সালের আগে আমাদের একদম মূল ধারার প্র্যাকটিসিং লেবার ল ছিল 25টা। এই যে দেখেন আপনারা, এই 25টা আইনের একটা লিস্ট কিন্তু এখানে খুব সুন্দর করে কি করা আছে, দিয়ে দেওয়া আছে। দেখেন 25টা আইনের একটা লিস্ট দেওয়া আছে। এটা কোথায় আছে? আমাদের শ্রম আইনের 353 নম্বর ধারায় আপনি দেখবেন যে আমাদের এই লিস্টটা কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। যে লিস্টটার মধ্যে আপনি কি পাবেন, যে টোটাল আমাদের লেবার ল এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের এই লিস্টটাতে আপনি পাবেন টোটাল 25টা আইনকে একত্রিত করে শ্রম আইন 21টা চ্যাপ্টার তৈরি করা হয়েছে। দেখেন ম্যাটারনিটি বেনিফিট, এটা এখনো পাকিস্তানে চালু আছে। এই যে দেখেন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1939, ঠিক আছে। আপনি দেখেন বা এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন অ্যাক্ট, এটা কি আছে যে আমাদের এখানে একটা আলাদা অধ্যায় আছে এটা নিয়ে। তারপরে যেটা হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের এখানে কোল মাইন, টি প্লান্টেশন, মানে অর্থাৎ টি মিনিমাম ওয়েজ, দেখেন মিনিমাম ওয়েজ অর্ডিন্যান্স, এটা নিয়ে কি করা হয়েছে যে আমাদের এখানে একটা চ্যাপ্টার তৈরি করে দেওয়া হয়েছে। সো অল দিস থিংস আর অ্যাবসলিউটলি পুট ইনটু দিস পার্টিকুলার ল, যেটাকে আমরা বলছি এখন লেবার অ্যাক্ট। এই লেবার অ্যাক্টের মধ্যে কি করা হয়েছে যে টোটাল আইনগুলোকে নিয়ে একটা আইন তৈরি করা হয়েছে। এবং এই জন্য যেটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লেবার ল এর বইয়ের উপরে অনেক সময় দেখবেন লেবার কোড। লেবার কোড মানে হচ্ছে গিয়ে এই অনেকগুলো আইনকে এখন একত্রিত করে কি করা হয়েছে যে একটা সিঙ্গেল আইন তৈরি করে দেয়া হয়েছে, যে আইনটা কি করবেন যে আপনি ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যেহেতু সাউথ এশিয়ান লেবার ল নিয়ে আমার খুব একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে। যেমন সিঙ্গাপুরে হচ্ছে 45টা ল আছে, ছোট ছোট এক একটা টপিকের উপরে এক একটা ল, এরকম 45টা আছে। ইন্ডিয়াতে প্রায় 58টা আছে এবং পাকিস্তানে প্রায় 67টা আছে। সো এইভাবে ওদের অবস্থা এরকম। কিন্তু আমাদের উই হ্যাভ এ কনসলিডেটেড বুক, অর্থাৎ ওয়ান সিঙ্গেল বুক ইজ গিভিং ইউ দ্য 100% আনসার্স, অর্থাৎ সব আনসার কি আছে আপনার একটা বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সো ইউ ক্যান সিম্পলি রিড ইট এন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। বুঝতে পেরেছেন? সো এইটা হবে কি হচ্ছে যে আপনার প্রপারলি আপনি এই জিনিসটা কি আছে যে এখানে বেসিক্যালি বলে দেয়া আছে। সো এখন এই কোড জিনিসটা আমরা বুঝে ফেললাম যে অনেকগুলো আইন মিলে যদি কোনো আইন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, কোড বলবো। এবার আসেন অর্ডিন্যান্স। হোয়াট ইজ অর্ডিন্যান্স? আমাদের দেশে অর্ডিন্যান্স অর্থ হচ্ছে গিয়ে যখন আমাদের কোনো ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে না, অথবা যেটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট আছে কিন্তু সংসদ ডাকা সম্ভব নয়, এমন সময় যদি কোনো আইন পাস করার প্রয়োজন হয় জরুরিভাবে, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি সরাসরি স্বাক্ষর করে কি করবে, যে রাষ্ট্রপতি সরাসরি স্বাক্ষর করে ওই আইনটা পাস করবে এবং পাস করলে ওটাকে কি হবে, অর্ডিন্যান্স আকারে এটা জারি করা হবে। এবং এটা অর্ডিন্যান্স হচ্ছে কি একটা আইন, কিন্তু বিষয়টা কি এই আইনটা সংসদে পাস হয় না, এটা সরাসরি রাষ্ট্রপতি স্বাক্ষর করে পাস করে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যখন রাষ্ট্রপতি এটা পাস করে দিল, দেওয়ার পরে ধরেন আমার সংসদের অধিবেশন বসলে যেটা হবে সেটা হচ্ছে যে 30 দিনের মধ্যে এই অর্ডিন্যান্স গুলো পাস করতে হবে। যদি পাস না করে তাহলে অর্ডিন্যান্স গুলো কি হবে, বাতিল হয়ে যাবে। ঠিক আছে? আর যদি পাস করে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে, আইন হয়ে যাবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে SRO, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার। দেখবেন সরকার আইনের ক্ষমতা বলে, আমি আবার বলছি, সরকার আইনের ক্ষমতা বলে যদি কোনো গ্যাজেট প্রজ্ঞাপন প্রকাশ করে, ওই আইনের ক্ষমতা বলে ওই আইন সংক্রান্ত যদি কোনো গ্যাজেট প্রকাশ করে সেটাকে আমরা বলি SRO। এবার এই জন্য দেখবেন এই যে আমাদের যে শ্রম বিধিমালাটা আছে, একদম বিধিমালার প্রথমেই কি করা আছে দেখবেন লেখা আছে SRO। কেন লেখা আছে? এই দেখেন, এই যে কর্নারে দেখেন এখানে একটা SRO নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে কর্নারটাতে, এই জায়গাটাতে দেখেন এখানে লেখা আছে না SRO। কেন লেখা? বিকজ হচ্ছে গিয়ে শ্রম আইনের 351 নম্বর ধারার ক্ষমতা বলে সরকার কি করেছে, এই গ্যাজেট প্রজ্ঞাপনটা প্রকাশ করেছে। প্রকাশ করার কারণে এটাকে বলা হচ্ছে একটা SRO। বুঝতে পেরেছেন? সো SROটা হচ্ছে কি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এই SRO স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার, এটা কি হবে,
যে আপনি যখনই কোনো আদেশ পাবেন বা কোনো প্রজ্ঞাপন পাবেন, দেখবেন ওটার উপরে কি লেখা আগে, এটা কি এসআরও? এসআরও হলে আপনি ওই এসআরওটা কি করবেন, আপনি রেখে দিবেন এবং ওই এসআরওটা আপনি প্র্যাকটিস করবেন সেই অনুযায়ী। এবার আসেন ল এর ক্ষেত্রে আমি প্রথমেই কি বলেছিলাম আপনাকে যে আমাদের দেশে যতগুলো, এই যে উপরে এখানে যে 5টা জিনিস যেটা এখন পর্যন্ত আপনি পড়লেন, অ্যাক্ট, রুলস, কোড, অর্ডিন্যান্স, এসআরও, এই সবগুলোকে একত্রে যদি আপনি বলতে চান তাহলে বলবেন হচ্ছে ল, LAW, ল। এবং এখানে দেখেন, এখানে আরো কিছু ভাষাগত পার্থক্য আছে, আমি সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেই যাতে করে ইন ফিউচারে যদি কখনো আপনাদের সাথে কথা বলা হয় তখন দেখবেন যে আমরা এইগুলো বলছি। যেমন ধরেন আজকে সকালবেলা একজন আমাকে ফোন করে বলেছেন, তখন আমি ওনাকে দুটো বললাম যে ভাই আপনি সেকশনে এত দেখেন, উনি বললো ভাইয়া সেকশন কি আইনের না রুলস এর? একটা কথা মনে রাখবেন, অ্যাক্ট বা মূল আইনের যে সিরিয়াল বা সংখ্যা, এই দেখেন আমি আপনাকে দেখাই, মূল আইনের যে সিরিয়াল গুলো থাকে, এই যে দেখেন এখানে যদি আমি আপনাকে যাই, এই দেখবেন আইনের যে ইয়াতে গুলো আছে, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার গুলো আছে, এই দেখেন 3, 4, 3 ক, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে যখন আমি বলবো, এটা দেখেন উপরে লেখা কি, বাংলাদেশ শ্রম আইন। এই আইন শব্দ যেখানে লেখা দেখবেন, এই যে অ্যাক্ট যেখানে লেখা দেখবেন, মনে রাখবেন এটার সিরিয়াল নাম্বারকে বলা হবে কি, সেকশন। আমি আবার বলছি, এটার সিরিয়াল নাম্বারকে কি বলা হবে, সেকশন। কিন্তু এই যে বিধিমালা যেটা আছে, এই যে বিধিমালা, এই দেখেন এখানে কি বলা আছে, দেখেন উপরে লেখা আছে যে ক্ষমতা বলে বিধিমালা প্রণয়ন করিল এই যে বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 নামে অবহিত হইবে। এই যে 2015 নামে যেটা হবে যে শ্রম বিধিমালা, এই শ্রম যে বিধিমালা জিনিসটা আছে, এই বিধিমালা শব্দটা যখনই দেখবেন মনে রাখবেন এটার যে সিরিয়াল গুলো আছে এটাকে আমরা কি বলবো, আমি আবার বলছি এটাকে কি বলবো, আমরা রুল বলবো। রুল মানে কি, বিধি। এটা কিন্তু আমি সেকশন বলতে পারবো না, এটা কি বলবো না, সেকশন বলতে পারবো না। এই দেখেন ধারা অর্থ আইনের কোন ধারা, বুঝতে পেরেছেন? এখন যেটা হবে, আমি এই দুটো বললাম, কোডের ক্ষেত্রেও সেম যে সেকশন, অর্ডিন্যান্সের ক্ষেত্রেও সেম সেকশন, রুলস এর ক্ষেত্রে কি রুল। এখন আসেন, রাষ্ট্রের আরেকটা সর্বোচ্চ আইন আছে, যে আইনটার ক্ষেত্রে আপনার সেকশন বা রুলস কোনোটাই কি হবে না, প্রযোজ্য হবে না। সেটা কি, সেটা হবে অনুচ্ছেদ। সেটা এখন প্রশ্ন হলো ভাই এই জিনিসটা কি, এটা হচ্ছে এই কনস্টিটিউশন। এই যে আপনার এখানে রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন যেটা আছে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের সিরিয়াল নাম্বারকে বলা হবে বেসিক্যালি, এটাকে আমরা বলবো হচ্ছে, আমরা এটার সিরিয়ালকে বলবো অনুচ্ছেদ। আমি যখন কনস্টিটিউশন থেকে আপনাকে কিছু বলবো, যেমন ধরেন ফোর্স লেবার যখন আমরা বলবো তখন আপনাকে কি করব, যে ফোর্স লেবার বলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলবো যে আর্টিকেল 34, এই যে দেখেন আর্টিকেল 34। আমি যদি বলি আপনাকে যে এখন ফোর্স লেবার কি করা হয়েছে, যে আমাদের শ্রম আইনেও আলাদাভাবে কি করা হয়েছে ফোর্স লেবারের জন্য, আবার একটা নতুন একটা সেকশন নিয়ে আসা হয়েছে, তাই না? এখন যদি ওই সেকশনটা আমি আপনাকে বলি, তাহলে আমি তখন কি বলবো, যে ভাইয়া এটা কিন্তু কোথায় আছে, আর্টিকেল 34-এ আছে, এবং লেবার ল এর সেকশনটা আমি কি করব, যখন বলবো তখন আপনাকে বলার সময় বলবো লেবার ল এর সেকশন এততে আছে, কত আছে, এটা 345-এর গ। তখন আমি কি করলাম, দেখেন আমি একই জিনিস দুটো জায়গা থেকে যখন রেফার করছি তখন কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে বলছি। কি বলছি ভাই, যে ভাই সেকশন মিনস হচ্ছে কি, আমি বলছি সেকশন 45-এর 345-এর গরুর ঘ যেটাকে বলি আমরা ঘ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে এটা বলবো সেকশন। যখনই আমি এটা কনস্টিটিউশন থেকে বলবো তখন বলবো যে ভাই আর্টিকেল 34 থেকে আপনি এটা দেখেন, বুঝতে পেরেছেন? তার মানে যেটা হবে যে এটার কি আছে, আরো একটা পার্থক্য আছে, সেটা কি, যে যখন আমি এটা মেনশন করব তখন বলার সময় আমাকে কি করতে হবে, এই জিনিসটা সুন্দর করে বলতে হবে। তো আমার যেটা হচ্ছে, প্রথমত আমার চেষ্টা থাকে সবসময় আপনাদেরকে এই বেসিক জিনিসটা শেখানো। এর কারণ হচ্ছে গিয়ে, কারণ আপনি অনেকবার কি করবেন, আপনি আমার মুখে শুনবেন সেকশন, সাবসেকশন, আপনি শুনবেন আমার কাছে রুলস, এগুলো শুনবেন। তো যখন শুনবেন তাতে করে আপনি ইজি ভাবে বুঝতে পারেন, এই জন্য আমি প্রথমেই এই জিনিসটা পড়াই। সো এটা গেল। জি বলেন, আমরা একজন হাত তুলেছেন, প্রশ্ন করেন।
ভাইয়া আপনি যদি একটু কাইন্ডলি অর্ডিন্যান্স আর এসআরওটা আরেকবার এক্সপ্লেন করতেন। অর্ডিন্যান্স ভাই, অর্ডিন্যান্স হচ্ছে গিয়ে অর্ডিন্যান্সের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যখন সংসদ থাকে না, যেমন ডক্টর ইউনূসের সময় যত হয়েছে, আইন পাশ হয়েছে, সবগুলোকে বলা হয় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। কেন? কারণ ওই সময় সংসদে কোনো কিছু পাশ করার সুযোগ ছিল না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। ঠিক আছে, আরেকটা কি বলেছেন ভাইয়া? তো আমি যদি অর্ডিন্যান্স নিয়ে বলি ভাইয়া, তো যে অধ্যাদেশগুলো পাশ হয়েছিল হ্যাঁ, সেগুলো টিকে যাবে যদি যখন সংসদ বসবে তার 30 দিনের মধ্যে যদি সেগুলো অ্যাপ্রুভ হয়, তাই তো? রাইট। Okay. আর হ্যাঁ প্লিজ ভাইয়া বলেন। আপনি বলেন, আপনি আপনি প্রশ্ন করছিলেন, বলেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আর ভাইয়া এসআরওটা যদি একটু এসআরও হচ্ছে গিয়ে ভাই স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার, মানে হচ্ছে গিয়ে যে স্ট্যাচুটরি শব্দের অর্থ কি? লিগ্যাল বা আইনগত। আইনগত যদি কোনো প্রশাসনিক কোনো আদেশ দেয়া হয়, কোনো আইনের ক্ষমতা বলে, সেটাকে বলা হয় এসআরও। দেখবেন যে প্রচুর কি হয়, যে আমাদের যেমন ধরেন শ্রম আইনের ক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই, যে আমাদের বিজি প্রেসের যে ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি যান, দেখবেন যে এই শ্রম মন্ত্রণালয় যেটা আছে তারা বিভিন্ন সময়ে সময়ে কি করে, যে আমাদের এখানে দেখবেন যে সময়ে সময়ে তারা কি করবে, যে বিভিন্ন ধরনের এসআরও তারা প্রকাশ করবে। ঠিক আছে, এই এসআরও গুলো, একটা মিনিট আমাকে একটু সময় দিয়ে, যে এসআরও গুলো আছে, এসআরও গুলো কি হবে, যে আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই না? আচ্ছা, যেটা হয় যে এই যে এসআরও গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন যে বাংলাদেশ ব্যাটারি প্রস্তুতকারক শিল্প সেক্টরের জন্য যেটা হয় যে ওনারা মিনিমাম ওয়েজ কি করেছে, যে সরকার ঘোষণা করেছে। আমি আবার বলছি যে সরকার বাংলাদেশের যেটা হচ্ছে যে ব্যাটারি প্রস্তুতকারক যে অর্গানাইজেশন গুলো আছে তাদের জন্য কি করেছে, যে তারা মিনিমাম ওয়েজ ঘোষণা করেছে সরকার। সো এই যে মিনিমাম ওয়েজটা যে সরকার ঘোষণা করলো, সেই সেই মিনিমাম ওয়েজটা কি আছে যে এখানে দেয়া আছে। তো আমরা একটু দেখি, এটা যদি ওপেন করি, ওপেন করলে দেখবেন যে এটার উপরে খুব সুন্দর করে কি করা আছে, যে এটাকে বলা হচ্ছে একটা এসআর। বিকজ এইটা সরকার যখন পাবলিশ করেছে তখন সে কি করেছে, যে এটা এসআরও আকারে পাবলিশ করেছে সবার জন্য, যে তুমি চাইলে এটা কি করতে পারো, দেখতে পারো। তো এরকমের দেখবেন যে সরকার সময়ে সময়ে, যেমন এই একটা আমাদের শ্রম বিধিমালা সংশোধন করেছে, করে এই যে দেখেন এখানে একদম প্রথমেই দেখেন এখানে লেখা আছে কি এসআরও। এসআরও নং হচ্ছে কি 53, অর্থাৎ 2026 সালে এখন পর্যন্ত যেটা হচ্ছে যে এই 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 35টা এসআরও পাবলিশ করা হয়েছে। তো এর মধ্যে 35 নাম্বার এসআর, আর যেটা হচ্ছে 53টা পাবলিশ করা হয়েছে, এর মধ্যে 53 নাম্বার যেটা হচ্ছে যে যে এসআরওটা, সেই এসআরওটা হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? এই যে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন, এই এসআরওটা হচ্ছে কি এখানে আছে। তো সরকার আইনের ক্ষমতা বলে যদি কোনো প্রজ্ঞাপন প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি এসআরও, অর্থাৎ আমরা এটাকে বলছি স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার। কারণ এটা কি হচ্ছে, যে আইনের ক্ষমতা বলে এটা করা হয়েছে, আইনের ক্ষমতা বলে। এবং দেখবেন যে ওখানে লেখা থাকে, এই যে দেখেন, যদি আমি আপনাকে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যে আইনের ক্ষমতা বলে আমরা এটা সংশোধন করতে পারি। এবং এই যে দেখেন এই কত ধারার ক্ষমতা বলে এটা করা হয়েছে সেটা এখানে প্রথমেই বলে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? দেখেন এই যে ধারা দেখতে পাচ্ছেন, আইনের 351 নম্বর ধারার ক্ষমতা বলে কি করা হয়েছে, এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। মানে এই ক্ষেত্রে এসআরও গুলো যখন আপডেটেড হবে অথবা প্রকাশিত হবে, তখন সেটা আপনার লিঙ্কড হবে উইথ দ্য অ্যাক্ট এন্ড Law, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য right. রুল, রাইট ভাইয়া? রাইট, কারণ অ্যাক্টের এক্সপ্লেনেটরি এটাই হচ্ছে রুল, রাইট? রাইট, রাইট। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। জি, এবং মনে রাখবেন এই যে জিনিসগুলো আপনাদেরকে আমরা পড়ালাম, এগুলো দেখবেন আপনারা প্রচুর পরিমাণে ইয়েতে পাবেন, ইন্টারভিউ কোয়েশ্চেনে পাবেন। ফ্রিকুয়েন্টলি আপনাদেরকে ইন্টারভিউতে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, এবং আপনারা যখনই দেখবেন যে ইন্টারভিউ দিতে গেছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিছুদিন আগে রেডিসন হোটেলে আমাদের একটা ইন্টারভিউ চলতেছিল, তো সেখানে আমাকে একজন জানালেন, ওখানকার একজন এইচআর জানালেন আমাকে যে ভাইয়া আমরা যা প্রশ্ন করি
কেউ কিছু বলতে পারে না। লিভ কত ধরনের বলতে পারে না। আমরা জব সেপারেশন কত ধরনের বলতে জিজ্ঞেস করলে বলতে পারে না। সো আপনারা একটু বেশি করে এমন ভাবে ট্রেনিং করান যাতে করে ওনারা কি করে জিনিসটা শিখতে পারে, যে অ্যাক্ট এবং রুলস এর মধ্যে পার্থক্য কি, এগুলো একটু জিজ্ঞাসা করি আমরা। ওরা বলতে পারে না। সো এখন যেটা হচ্ছে যে আপনারা যারা আসলে চিন্তা করছেন যে ক্যারিয়ারে এক্সেলারেশন দরকার, ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো যে ভাই একটু এই জিনিসগুলো সংগ্রহে রাখবেন, প্লাস একটু লেখাপড়া করবেন। হোপফুলি দিস উইল বেনিফিট ইউ টুডে অর টুমরো, এটা আপনাকে ডেফিনেটলি বেনিফিটেড করবে। ওকে, সো এটা গেল। সো আমরা আপনাদের আর কারো যদি আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকে তাহলে আমাকে এই সেশনের শেষে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আমি আরেকটু সামনের দিকে আগাই। এই লেবার ল এর হিস্ট্রিটা একটু জানি। লেবার লটাকে আসলে ওভারনাইটলি আমরা পেয়ে গেলাম, আমাদের কাছে ধরেন সকালবেলা রাতে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি লেবার ল পাস হয়ে গেল, না, আসলে জিনিসটা এমন ছিল না। ইট ওয়াজ আ লং জার্নি, এবং এটা আসলে বেশ বলা যায় যে এটা একটা বেশ টায়ার্ড করার মতো একটা জার্নি আমাদের জন্য ছিল। আসলে আসেন আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি যে কি ছিল সেই সময়টা বা সেই সিচুয়েশনটা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একদম আমাদের এই লেবার লটা আগে যেটা ছিল, আগে তো আপনারা জানেন যে প্রায় 25টার প্লাস আইন মিলে একটা আইন আমরা প্র্যাকটিস করতাম তখন। এবং এটা যেটা হলো যে প্রথম যখন খালেদা জিয়া ক্ষমতায় আসেন 1991 সালে, এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে 1952-তে একটা লেবার রিফর্ম কমিশন হয়। আমরা বলছি লেবার রিফর্ম কমিশন হয়। এই কমিশন একটা রিপোর্ট দেয়, এবং বেসড অন দ্যাট রিপোর্ট যেটা হয় পরবর্তীতে আপনার যেটা এই কমিটিতে মোট 38 জন সদস্য ছিল, এবং 850 পেজের একটা রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্টটা যেটা হয় পরবর্তীতে আমাদের দেশে এই রিপোর্টটা পাওয়ার পরে 2 বছর কাজ করার পরে এই রিপোর্টটা পাওয়া যায়। এবং তারপরে যেটা হচ্ছে 1998 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা আবার কি করে, একটা কমিটি গঠন করে, ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটিটা বেসিক্যালি কি করে যে তারা আইনটাকে ড্রাফট করে, এবং ড্রাফট করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের এই যে শ্রম আইনটা, এই শ্রম আইনটা কি হয় পরবর্তীতে আমাদের দেশে চলে আসে। এবং আসার ক্ষেত্রে যেটা হয় যে 2004 সালে আমাদের আমানুল্লাহ আমান সাহেব ছিলেন শ্রম প্রতিমন্ত্রী। এই ভদ্রলোক একটা পাবলিক বিল নিয়ে আসেন, এবং 11 অক্টোবরে বাংলাদেশ প্রথম একটা কনসলিডেটেড লেবার ল দেখতে পায়। এবং যে লেবার লটা আপনারা কি করছেন এখন বেসিক্যালি কি হচ্ছে যে আপনারা আপনাদের কাছে পাচ্ছেন বা পড়ছেন বা দেখছেন, এটাই আসলে সেই আইনটা। এবং এই আইনটা পাওয়ার পরবর্তীতে একটা বেশ লম্বা সময় পার হয়ে যায়, এবং পার হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে যে আমাদের এই লম্বা সময়টা পার হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে আমাদের এই আইনটা সংশোধন হয় বেশ কয়েকবার। এর মধ্যে যেটা হয় যে সংশোধন ছোট ছোট অনেকগুলো সংশোধন আছে, কিন্তু মেজর একদম খুব বড় ধরনের যদি সংশোধনী আপনি বলেন তাহলে সেই সংশোধনীর ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত টোটাল 6বার সংশোধনী হয়েছে। প্রথম হয়েছিল 2009 সালে, তারপরে 2010 সালে 2বার, এবং 2010 সালে একটা মাইলস্টোন ক্রিয়েট করা একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়। সেখানে আসলে বেসিক্যালি শ্রমিকদের রিটায়ারমেন্ট এজটাকে চেঞ্জ করে ফেলা হয়। এবং আপনারা জানেন যে শ্রমিকদের বর্তমান রিটায়ারমেন্ট এজ হচ্ছে 60 বছর, এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যেটা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য এখন 59 বছর, এবং সরকারি কর্মকর্তাদের জন্য 58 বছর, কন্ডিশনালি 59 বছর। সো কিন্তু আমাদের শ্রমিকদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বর্তমান রিটায়ারমেন্ট এজ হচ্ছে কত বছর, যেটা হচ্ছে যে 60 বছর। 60 বছর বর্তমানে আমাদের শ্রমিকদের রিটায়ারমেন্ট এজ করা হয়। এটা 57 থেকে সংশোধন করে পরবর্তীতে এটাকে কি করা হয়েছে যে বর্তমানে 60 বছর করে দেয়া হয়েছে। ঠিক আছে, এই সংশোধনীটা আসলে বেসিক্যালি যেটা হয় যে আমাদের 2010 সালে এই সংশোধনীটা নিয়ে আসা হয়। তো এই সংশোধনীর পরবর্তীতে যেটা হয় যে আমরা একটা বড় ধরনের চেঞ্জ চলে আসে আমাদের রিটায়ারমেন্ট এজের ক্ষেত্রে। তার পরবর্তীতে 2013 সালে আমাদের অ্যামেন্ডমেন্ট হয় হচ্ছে 87টা জায়গাতে। ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস দ্যাট ওয়াজ মেড এট দ্য টাইম যেটা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে এই সময়টাতে আসলে বেসিক্যালি আসে অনেকগুলো মেজর চেঞ্জেস।
তারপরে হচ্ছে 2018 অর্থাৎ 2018 সালে কোভিড এর আগের ঘটনা, কোভিড যদি 2020 সালে হয়, যেটা হচ্ছে যে 41টা জায়গাতে অ্যামেন্ডমেন্ট হয় এবং পরবর্তী 2026 সালে গিয়ে আমরা 92টা জায়গাতে আমরা অ্যামেন্ডমেন্ট পাই। এবং এই অ্যামেন্ডমেন্টটা বেসিক্যালি আপনারা জানেন যে 25 সালে অ্যামেন্ডমেন্টটা হয়, সেটাকে আবার পরবর্তীতে সরকার আবার কি করে অ্যামেন্ডমেন্ট করে, আবার সেটাকে নতুন ভাবে জারি করে 2026 সালে। তো এই হচ্ছে কি টোটাল যে অ্যামেন্ডমেন্টটা আমাদের আইনে হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট গুলো এখানে মূলত কি করা আছে দিয়ে দেয়া আছে আমাদের ইয়েতে স্লাইডের মধ্যে। সো সেক্ষেত্রে চাইলে এগুলো আপনারা যেটা হচ্ছে যে, আর বাই দ্য ওয়ে এই যে এটা যে অ্যামেন্ডমেন্ট গুলো আছে, অ্যামেন্ডমেন্ট সহকারে একটা ওয়েবসাইট আছে আমাদের, এটা বাংলাদেশ সরকারের। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সকল অ্যামেন্ডমেন্ট গুলো করা থাকে, সবসময় লেটেস্ট একটা ভার্জন এখানে দেয়া আছে। আপনারা যারা পড়বেন বা স্টাডি করবেন তারা দয়া করে এইটা একটু করবেন। এই যে এখানে আমি আপনাদেরকে দিলাম, এইটা দয়া করে একটু আপনারা পড়বেন টাইম টু টাইম। সো আপনাদের যদি কখনো আপডেটেড কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কি করবেন যে আপনারা এটা থেকে বেসিক্যালি ফলো করবেন। এবং এটা বেসিক্যালি আপডেটেড, এবং এখানে ভুলভাল কোনো জিনিস দেয়া নেই, বই কেনার দরকার নেই, এটা পড়লেও হবে আপনাদের। কিংবা এটা যদি আপনারা চান পুরোটা ডাউনলোড করে পড়বেন, এভাবে করে আপনি পুরোটা ডাউনলোড করে এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। ভাইয়া 26 সালেরটা তো এখন অ্যাড হয়নি। 26 সালে অ্যাড হয় নাই, কে বলেছে আপনাকে? স্যার 10 এপ্রিল যে অ্যামেন্ডমেন্টটা আসছে স্যার, ওটা কি একটা জায়গাতে হয়নি এখনো, এটা এখনো 2025 সাল হিসাবে আছে, তাই না? সো এটা 2025 সালে তো 90% জিনিসই কমপ্লিট আছে, 10% জায়গায় একটু সমস্যা আছে। বুঝতে পেরেছেন? এই দেখেন 2025 সালে যতগুলো আছে সবগুলোই দেখেন। আপনি যদি 27 ধারাতে একটা চেঞ্জ আসছে, তাই না? এই যে 27 ধারার চেঞ্জটা আপনাকে আমি দেখাই। এই দেখেন 27 ধারার চেঞ্জটা কিন্তু এখানে আছে, জি ভাইয়া দেখেছি, কিন্তু আছে কিনা দেখেন। চেক করছিলাম তো এখনো হয়নি, এই জন্য বললাম। 26 সালের 10% জায়গা চেঞ্জ হবে, 10% জায়গা চেঞ্জ হয়নি, বাকি সবগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। স্যার ঠিক আছে? 24 থেকে গেজেট আকারে আসছে স্যার, 10 এপ্রিল যেটা অ্যামেন্ডমেন্ট আসছিল। জি না, কোনটা? 10 এপ্রিল যেটা স্যার অ্যামেন্ডমেন্ট আসছিল, ওটা কি স্যার গেজেট আকারে আসছে? আসছে তো স্যার, আপনি পাননি এটা এখনো স্যার হাতে? একটু দিবেন প্লিজ স্যার, হয়তো পাননি। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাদের 2026 সালে যেটা আসছে সেটা এই যে গ্যাজেট, এই দেখেন 2026 সালে যেটা আসছে সংশোধনী, এই যে এখানে এটা আছে, দেখতে পাচ্ছেন 10 এপ্রিলেরটা। ও স্যার পেয়েছি, এটা কি স্যার, তার মানে এইটা কি স্যার গেজেট আকারে আসছে স্যার? এটা গেজেট আকারে আসছে, জি। থ্যাংক ইউ স্যার, এটা পেয়েছি স্যার। আচ্ছা আমি দিয়ে দিব আপনাকে, ওকে। তাহলে 2025-এরটা কি খসড়া ছিল ভাইয়া? 2025 সাল খসড়া ছিল না, 2025 সালেরটা ছিল অধ্যাদেশ। বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে পরে গিয়ে এটা অ্যাপ্রুভড হয়েছে। অ্যাক্ট, জি। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। স্যার প্রভিডেন্ট ফান্ডের Question, উপরে কি ওটা হয়েছে স্যার? হ্যাঁ সরি, প্রভিডেন্ট ফান্ডের উপর যেটা এসছে ওটা কি স্যার রিজার্ভ হিসেবে এসছে? এসছে, জি। আচ্ছা আচ্ছা, এটা হলো গিয়ে মোটামুটি আমাদের শ্রম আইনের যে বিষয়টা আছে সেটা এখানে। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা চান যে লেবার লটা আসলে ভালোভাবে শিখবেন, দেখেন আমি আমার জীবনের ছোট একটা জিনিস বলি। আমি আসলে I used to work for a multinational company and I worked there for 5.5 years. I worked for that organization. আমি একটা টেলকোতে কাজ করতাম, বাংলা লিংকে, and then I left বাংলা লিংক। এবং যেটা হয় যে I started my fresh career, যেটা হয় যে অ্যাবসলিউটলি যেটা হয় চাকরির বাইরে এসে আপনি একটা ফ্রিল্যান্স ক্যারিয়ার বেছে নিচ্ছেন। দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর দিস কান্ট্রি, কিন্তু আল্লাহ তাআলা সামহাউ আমাকে হেল্প করেছেন, এবং যেটা হয় পরবর্তীতে আমি আসলে বেসিক্যালি সামহাউ কাজ করার সুযোগটা পেয়ে যাই, এবং সেই সুযোগটা আমার কাছে চলে আসে। তো যেটা হয় যে আমি এই লেবার লটা যদি আপনি মেমোরাইজ করে ফেলতে পারেন, এবং ডেফিনেটলি আপনার পক্ষে এইচআর এ কাজ করা
খুব বেশি ইজি হয়ে যাবে তখন। কারণ লেবার লটাকে যদি আপনি পড়েন তাহলে দেখবেন লেবার লটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, দেখবেন যে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের কারো একজনের মাইকটা বারবার অন হয়ে যাচ্ছে এবং একটা সাউন্ড হচ্ছে, একটু কষ্ট করে যদি কিছু মনে না করেন, যদি আপনার ফোনে কোনো সমস্যা থাকে একটু চেষ্টা করেন যে মাইকটা অফ রাখার, কারণ আদারওয়াইজ যেটা হচ্ছে অন্যদের জন্য একটু একটু প্রবলেমের বিষয় হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদেরকে আমি একটু করলাম, রিকোয়েস্ট করলাম, যদি আপনারা পারেন এটা একটু করবেন প্লিজ। হ্যাঁ, সো যেটা আপনার ফোনে একটু প্রবলেম থাকতেই পারে সেটা একটু মেনটেন করার চেষ্টা করুন প্লিজ। সো এখন যেটা হয়, এখন এই লেবার লটা যদি আপনি পড়তে চান তাহলে লটাকে আপনি 5টা ভাগে ভাগ করে ফেলবেন। এই যে আমি ঠিক যেভাবে করেছি, শ্রম আইনটাকে মূলত এই 5 ভাগেই ভাগ করা হয়েছে। নাম্বার 1, জেনারেল কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট। একজন লোককে এমপ্লয় করার কতগুলো পদ্ধতি আছে, সবগুলো কি করা আছে এই শ্রম আইনে বলে দেয়া আছে। কম্পেনসেশন এন্ড বেনিফিট, লেবার লতে সর্বোচ্চ পরিমাণ যে জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পেনসেশন এন্ড বেনিফিট নিয়ে সর্বোচ্চ পরিমাণ কথা বলা হয়েছে। তারপরে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে প্রচুর পরিমাণে কথা এই শ্রম আইনে বলে দেওয়া হচ্ছে। এবং তারপর হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি, যেখানে আপনি 3টা চ্যাপ্টার পাবেন, 5, 6 এবং 7। এই 3টা চ্যাপ্টার বেসিক্যালি কি করা হয়েছে, যে শ্রম আইনের ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে এই 3টা চ্যাপ্টার আপনাকে ফলো করার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মিসলেনিয়াস। সো আপনি যেটা হচ্ছে যে এই 5টা ভাগে যদি শ্রম আইনটাকে ভাগ করে পড়তে পারেন এবং এটা যদি আপনি নিয়মিত একদম মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনারা আসলে কি করতে হবে না, যে শ্রম আইনের শিক্ষার জন্য কারো কাছে আর যেতে হবে না, কিংবা আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা আসলে পেছনে ফিরে তাকাতে হবে না। এটার কারণ বলতেছি, বিকজ হচ্ছে কি, আপনি যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যান, ইন্ডাস্ট্রিতে আপনি এইচওডি হিসেবেও যদি কাজ করতে যান বা হিসেবে কাজ করতে যান, যেটা হচ্ছে টিম লিড হিসেবে কাজ করতে যান কিংবা ম্যানেজার হিসেবে কাজ করতে যান, আপনাকে যে প্রশ্নগুলো করা হবে তার 90% প্রশ্নের উত্তর আপনি আমার এই ট্রেনিং এই পেয়ে যাবেন। কিন্তু প্রবলেম ইজ দ্যাট যে আপনি যখন আমার কাছে ট্রেনিংটা করবেন, করার পরে আপনার কাছে আইনটা পড়তে খুব ভালো লাগবে, কিন্তু আফটার ফিউ মান্থস লেটার আপনার হয়তোবা কি হবে না, যে আর হয়তোবা ভালো লাগবে না এই আইনটা পড়তে, কারণ আইনটা বারবার ফ্রিকুয়েন্টলি না পড়লে আইনটা আসলে আপনার মনে রাখাটা কঠিন, বুঝতে পেরেছেন? সো আসেন আমরা একটু ছোট ছোট করে আইনটা একটু বোঝার চেষ্টা করি যে ভিতরে কি আছে। আপনি যদি জেনারেল কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট বলেন, তাহলে শ্রম আইনের দ্বিতীয় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাতে আপনি একজন কর্মীকে কিভাবে রিক্রুট করবেন, তার সঙ্গে কিভাবে জব সেপারেশন করবেন, এই ধরনের বিষয়গুলো বলা আছে এই দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যেখানে নিয়োগ ও নিয়োগের শর্তাবলী বলা আছে। শুধু এই চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, বলা আছে সকল এমপ্লয়ি নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কি করা হয়েছে, যে আরেকটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। ঠিক আছে, এই গেল দুটো চ্যাপ্টার গেল। এবং এরপরে যেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রম আইন যখন আপনি পড়বেন, দেখবেন 16 নম্বর চ্যাপ্টার বলতে এখানে কোনো চ্যাপ্টার নেই। আমি আবার বলছি, এই শ্রম আইনের আপনি 16 নম্বর অধ্যায় বলতে কোনো অধ্যায় নেই। দেখেন এখানে কত, পঞ্চদশ মানে 15, এবং এটা হচ্ছে গিয়ে 16 ক, অর্থাৎ 16 নম্বর অধ্যায় বলতে কোনো অধ্যায় নেই। 16 ক নামের একটা অধ্যায় করা হয়েছে, এবং 16 ক অধ্যায়ের পরে যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনি আরেকটা অধ্যায় পাবেন যেখানে বলা হচ্ছে 18 নম্বর অধ্যায়, যেখানে পাবেন শিক্ষাধীনতা, অর্থাৎ আপনারা যাদেরকে কি বলেন ইন্টার্ন, এই ইন্টার্নদের রিক্রুটমেন্টের কথা কোথায় বলা আছে, এই 18 নম্বর অধ্যায় বলে দেয়া আছে। অর্থাৎ ইন্টার্নদের রিক্রুটমেন্টের পদ্ধতিটা পাবেন কোথায়, এটা পাবেন হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, এই যে 18 নম্বর যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে পাবেন যে ইন্টার্নদেরকে কিভাবে রিক্রুট করা হবে। এবং মজার বিষয় হচ্ছে, আমরা অনেকেই জানি না যে কোনো প্রতিষ্ঠানে যদি 50 জন ইন্টার্ন, যেটা হচ্ছে যে আপনি রিক্রুট, আপনার অর্গানাইজেশন যদি 50 জন এমপ্লয়ি করে, যেটা হচ্ছে যে চাকরি করে, এবং যেটা হচ্ছে যে তারা যদি 2 বছর আপনার এখানে কাজ করে অ্যাটলিস্ট, তাহলেই সেক্ষেত্রে কি করতে হবে, বাধ্যতামূলক ভাবে ইন্টার্ন নিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে জিনিসটা এভাবে বলা হয়েছে, এই অধ্যায় এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য যাহা 2 বছরের অধিককাল যাবৎ চালু আছে, যাহাতে সাধারণত
ন্যূনতম 50 জন শ্রমিক নিযুক্ত আছেন এমন প্রতিষ্ঠানের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামটা কি হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু মজার জিনিস হচ্ছে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো কিন্তু ইন্টার্ন নিতে চায় না। দে হ্যাভ ভেরি মাচ অ্যালার্জি অন দ্যাট, যে তারা আসলে কি করতে চায় না, যে ইন্টার্নদেরকে নিতে চায় না, কোনোভাবেই তারা কি করতে চায় না, যে ইন্টার্নদেরকে নিতে চায় না। এটা একটা অ্যালার্জি আমি দেখি যে প্রায়, যে আমাদের দেশের ক্ষেত্রে এটা প্রায় জিনিসটা ঘটে থাকে, আমরা স্বাভাবিকত এই জিনিসটা দেখে থাকি। সো যাই হোক, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু বলি, সেটা হয় যে আপনারা যারা ইন্টার্ন নিয়োগ করেন আপনাদের ক্ষেত্রে আবার একটা বিশাল প্রবলেম আছে। আমি আবার বলছি, আপনাদের ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম হচ্ছে আপনারা টাকা পয়সা ঠিকভাবে কত টাকা দিবেন, কি দিবেন, এই জিনিসগুলো আপনারা কি করেন না, যে যে আপনারা স্বাভাবিকত আপনারা ঠিকঠাক ভাবে দেন না, বা ঠিকঠাক ভাবে কি করেন না, যে কোনোভাবেই ঠিকঠাক ভাবে এটা মেনটেন করেন না। এই ধরনের জিনিসগুলো আমরা কি করি, যে আমরা স্বাভাবিকত উইটনেস করি। সেটা হচ্ছে যে আপনারা এটা আপনাদের প্রায় এই ধরনের সমস্যাগুলো আমরা কি করি, যে আমরা স্বাভাবিকত দেখি যে আপনারা এটা করেন। কিন্তু মজার জিনিস কি জানেন, আপনারা অনেকেই করেন যেটা হচ্ছে যে কেউকে 5,000 টাকা দেন, কোনো ইন্টার্ন নিলে তাদেরকে স্বাভাবিকত দেখা যায় 5,000 টাকা দেন, অথবা কি করেন আপনারা কেউকে একবেলা খাবার দেন, অথবা তাকে বাসায় সামনে পিক অ্যান্ড ড্রপের একটা ব্যবস্থা করে দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আপনি যদি ইন্টার্ন নেন, ইন্টার্নের জন্য কি আছে, যে আপনার একটা অ্যালাউন্সের কথা বলা আছে, নট স্যালারি, একটা অ্যালাউন্সের কথা বলা আছে 340 নম্বর বিধিমালায়। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে কি করা আছে, যে এটা বলে দেয়া আছে, যে এখানে দেখেন খুব সুন্দর করে কি করা আছে, যে বলে দেয়া আছে, যে এখানে দেখেন খুব সুন্দর করে বলে দেয়া আছে যে আপনি এখানে কি কি বিষয়টা আছে সেটা এখানে বলে দিয়েছে। সেটা হচ্ছে যে আপনি প্রথম বছরে গ্রস স্যালারির 50% দিবেন। সাপোজ ধরেন আপনার এখানে একজন HR এক্সিকিউটিভ কাজ করে, ওই এক্সিকিউটিভের সমতুল্য একজন যেটা হচ্ছে ইয়েকে আপনি রিক্রুট করবেন, যেটা হচ্ছে যে একজন ইন্টার্নকে রিক্রুট করবেন। তো তাকে কি করবেন, ওই এক্সিকিউটিভের যে গ্রস স্যালারিটা থাকবে তার 50% কি করবেন, প্রথম বছর তাকে দিবেন, দ্বিতীয় বছর 60% এবং তৃতীয় বছরে 75% হারে দিবেন। সো দিস ইজ হাউ আপনাকে কি করতে হবে, যে যে আপনাকে এটা কি করতে হবে, বাধ্যতামূলক ভাবে এটা বেসিক্যালি আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আমরা আসলে কি করি, যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিস গুলো আমরা দেখি না। এবং আরো মজার বিষয় হচ্ছে ছুটির বিষয়ে, একজন ইন্টার্ন উনি কিন্তু অ্যানুয়াল লিভ ব্যতীত বাকি সকল লিভ পাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমরা স্বাভাবিকত কি হচ্ছে, যে দেখি যে এই ধরনের বিষয়গুলো আমরা স্বাভাবিকত দেখি যে আমাদের ক্ষেত্রে কি হয় না, যে ঘটে না। এই একটা খুবই যেটা হচ্ছে সারপ্রাইজিং ম্যাটার, যে আপনারা লিভ তাদেরকে দেন না। সো এই ধরনের দেয়ার আর সো মেনি থিংস, যে জিনিসগুলো আমরা আসলে স্বাভাবিকত দেখি যে আমাদের এখানে প্রায়শই এই জিনিসটা ঘটে থাকে। হ্যাঁ, সো যাই হোক, সো এই ধরনের বিষয়গুলো আপনারা দেখবেন যে আপনাদের এখানে প্রায়শই এই জিনিসগুলো ঘটে ইন্টার্নদের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইন্টার্নদের সার্টিফিকেশনের বিষয় আছে, সেগুলো আপনারা দেখেন না। আপনারা কি করেন, ইভেন তাদের যেটা হচ্ছে যে এই ইন্টার্নদেরকে যখন আপনি রিক্রুট করার ক্ষেত্রে আমরা স্বাভাবিকত আপনাদের প্রচুর পরিমাণে সমস্যা দেখি, যেটা হচ্ছে যে তারা কি করে হঠাৎ করে চলে যায়। একজন ইন্টার্ন যদি কখনো চলে যায় দেখে, এবং তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের শ্রম আইনের 70 নম্বর যে ফর্মটা আছে, সেই 70 নম্বর ফর্মটা ইউজ করতে হয় তাদের রিক্রুটমেন্টের জন্য। কিন্তু আমরা প্রায়শই উইটনেস করি যে আপনারা কি করেন না, এই 70 নম্বর ফর্মটা আপনারা ফলো করেন না। আমি আবার বলছি যে 70 নম্বর ফর্মটা কি করেন না, যে আপনারা ফলো করেন না। এই যে 70 নম্বর ফর্ম যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে, এটা আপনারা ফলো করে তাদেরকে রিক্রুট করেন না। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কোনো ইন্টার্ন যদি
আপনি রিক্রুট করেন, তাহলে 3টা ফর্ম তৈরি করতে হয়। এমন একটা সরকারকে দিতে হয়, একটা আপনাকে রাখতে হয়, এবং একটা ইন্টার্নকে দিতে হয়। এবং কোনো ইন্টার্ন যদি আপনার এই শর্ত ভেঙে চলে যায়, তাহলে তার জন্য যে অর্থটা আপনি খরচ করবেন সেই টাকাটা কিন্তু তাকে কি করতে হবে, যে তাকে আপনাকে রিফান্ড করতে হবে। এবং সেই জিনিসগুলো আমরা আসলে স্বাভাবিকত কি করি না, যে আমরা দেখি না। আমাদের দেশে আসলে কি হয় না, যে প্রায়শই এই জিনিসগুলো আমরা এক্সপেরিয়েন্স করি না, বা আমরা দেখি না যে আপনারা এটা কি করেছেন, যে এটা করেছেন, বা আপনারা আদৌ এই জিনিসগুলো করা হয় এমন কোনো কিছু আসলে আমরা দেখি না। সো এখন আমার প্রশ্ন হলো গিয়ে, আপনারা বুঝতে পারলেন কিনা স্যার রিক্রুটমেন্টের এই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার কিনা স্যার? যদি ক্লিয়ার না হয় একটু কষ্ট করে আমাকে বলেন যে কি বুঝতে পারেননি আপনারা। ভাইয়া আমার কোশ্চেন ছিল, সরি সরি টু ইন্টারাপ্ট, আমি আসলে অনেক ভাই, আমি হ্যান্ড রেজ করেছিলাম। হাত তোলেন সবাই, আমি আপনাদের বলার সুযোগ দিচ্ছি। 1 মিনিট, আমি শুধু সিরিয়াল ধরে বলবো। ওকে ওকে উমামা পুতুল, জি আপনি প্রশ্নটা জি। করেন। জি, কোশ্চেনটা ছিল যে বর্তমানে একটা টার্ম ইউজ করা হয় এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। অফিসার, তো জি। এটা কি ইন্টার্নশিপের আন্ডারেই যাবে, ইন্টার্নশিপের ল এর আন্ডারে যাবে? এটা ইন্টার্নশিপের আন্ডারে যাবে, এবং এটা ইন্টার্নশিপ আকারেই করতে হবে, কারণ ট্রেনি যেহেতু, তাই না, শিক্ষাধীন। হ্যাঁ। সো হ্যাঁ। সেক্ষেত্রে এটার আন্ডারেই যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশে তো কেউ নিয়ম কানুন মানে না, তারা তাদের মতো জি। এটা করার চেষ্টা করে। সো এটা হ্যাঁ, নিয়ম। জি, আর একটা বিষয় হচ্ছে যদি কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে এমটিও নেওয়া হয়, কিন্তু ফ্যাক্টরিতে নিলে তাহলেও তো এই লটাই মানতে হবে না, কনসালটেন্সি ফার্মকেও তো এই লটা মানতে হবে। জি, সরি। ধরেন কোনো কনসালটেন্সি ফার্ম আপনার হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ট্রেনিং এ প্রোভাইড করে তারপর আপনার ফ্যাক্টরিতে এমপ্লয়মেন্টের অপরচুনিটি ক্রিয়েট করলো, জাস্ট মিডিয়া লাইক আপনার হচ্ছে আমরা যেরকম স্কিল ট্রেনিং দেই, যে কমিউনিটি থেকে স্কিল ট্রেনিং করে আসে যেরকম ওয়ার্কাররা, সেরকম একটা কনসালটেন্সি ফার্ম যদি ইউনিভার্সিটিতে গিয়ে আপনার হচ্ছে ট্রেনিং করিয়ে তারপরে গিয়ে ফ্যাক্টরিতে দিল এমটিও হিসেবে, দেন তবুও তো এই ল এর আন্ডারেই থাকতে হবে। মানে আমি জাস্ট তার এমডিও জিনিসটা থাকে না। আপনি once you are sending somebody inside factory for production, right? So that person should not be considered as MTO. ঠিক আছে, আপনি তাকে কি করবেন, যে সেই স্কিলড এমপ্লয়ি হিসেবে ঢুকেছে এবং তাকে আপনি প্রফেশনাল হিসেবে নিয়োগ দিবেন এবং পরবর্তীতে তাকে পার্মানেন্ট করবেন, এইভাবে করতে হয়। কিন্তু আমাদের দেশে তো আমরা ভুলভাবে বুঝতে পেরেছি। এই জন্য আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছি। আর একটা বিষয়, আমরা কি এমটিও কে বলতে পারবো যে 3 মান্থসই তোমাকে এই ফ্যাক্টরিতে থাকতে হবে, তুমি বাধ্য? ইউ ক্যান নট ফোর্স সামবডি, যাকে কিনা আপনি বলতে পারেন যে তুমি ফোর্সফুলি এই অর্গানাইজেশনে এত লম্বা সময় ধরে কাজ করবা, এটা আসলে বলার কোনো সুযোগ নেই। বিকজ আমাদের, আপনি তো জানেন যে লেবার ল এর একটা ক্লজ আছে, যে ক্লজে আমরা একটু আগেই দেখালাম 345 এর ক, সেখানে বলা হচ্ছে forcefully you cannot ask somebody to stay and work for that organization. তো আপনি কেউকে ফোর্সফুলি এটা করতে পারবেন না, বা আপনি কেউকে বাউন্ড করতে পারবেন না, বা চুক্তি করে তাকে রিক্রুট করতে পারবেন না। ঠিক আছে, রিক্রুট করতে পারবো না। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস দেন। জি স্যার জি স্যার বলেন, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার এটা কি হচ্ছে ব্রাঞ্চের ক্ষেত্রেও সেম হবে, যে কোনো একটা ব্রাঞ্চে আমি কাউকে পাঠাই দিলাম, বললাম আপনি ব্রাঞ্চে এখন এই 1 মাস ইন অফিস করতেই হবে? দেখেন, এই যে ট্রান্সফার বলেন না আপনারা, ট্রান্সফারটা কি শ্রম আইনে বৈধ কিনা এটা আগে বুঝতে হবে। আমাদের শ্রম আইনে কিন্তু ট্রান্সফার বৈধ না। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে পাঠাতে পারবেন না, এটা আসলে আইন অনুযায়ী বৈধ না। মানে এমন হলো যে আমার একটা জায়গায় ম্যান পাওয়ার কম, হ্যাঁ, সে কারণে ওনাকে আমি কনভিন্স করলাম যে তোমার ওখানে যেতে হবে, এই কারণটা, যদি আমি কারণটা তাকে বলি, একটা সুযোগ নেই আপু, এভাবে করে করা যাবে না। কোনো পার্সনকে, কোনো ইন্ডিভিজুয়ালকে আপনি এভাবে পাঠাতে পারবেন না। ঠিক আছে, এমনকি যে সে আমার, ধরেন সাপোজ, আমি একটু যদি বলার সুযোগ দিতেন ভাইয়া, আমার মিরপুরের একটা ব্রাঞ্চ, আমার হচ্ছে ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ, তো যে মিরপুরের জন্য নিয়োগ হলো, এখন তাকে সে শুধু কি মিরপুরেই কাজ করবে নাকি সামটাইমস কাজে করবে? মিরপুরেই কাজ করবে, জি। হ্যাঁ, কিন্তু তাকে তো আমি বাধ্য করতে পারি না যে আপনি ওখানেই গিয়ে করবেন। না, এটা আইন অনুযায়ী নেই, আমাদের শ্রম আইনে এই ধরনের ব্যবস্থা নেই যে আপনি একজনকে এক জায়গায় রিক্রুট করে সব জায়গায় নিতে পারবেন। তবে আপনি এটা চালু করতে পারেন কিভাবে, আপনি যদি সরকারের কাছ থেকে সার্ভিস রুলস পাস করে নেন,
তাহলে সেক্ষেত্রে আপনি এটা কি করতে পারেন, যে এটা প্র্যাকটিস করতে পারেন। এটা কোথা থেকে স্যার? সরি। এটা হচ্ছে ডাইভ, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ এন্ড এস্টাবলিশমেন্ট। আমরা এই আইনটা যখন পড়বো, আপনারা দেখবেন যে সেকশন 3 দেখাবো আপনাদেরকে। এই যে সেকশন 3 তে আপনি যখন যাবেন তখন দেখবেন যে সেখানে এই জিনিসটা বলে দেয়া আছে আমাদের সার্ভিস রুলস এর কথা। এই যে দেখেন আমাদের সেকশন 3 তে এই যে এখানে গেলে দেখবেন যে প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস চাকুরি বিধি থাকিতে পারিবে, এই যে সার্ভিস রুলস থাকিতে পারিবে। এটার মধ্যে আপনি কি করতে পারবেন, এটা করে তারপরে আপনি অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? ওকে ফাইন, সেটা যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, লোকাল। জি, সেটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তখন আপনি যদি approve থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। এটা কি আইন বলবো আমরা এটাকে? এই আইনটা পাশ এটা হচ্ছে সার্ভিস রুলস। আমি আবার বলছি, এটা হবে সার্ভিস রুলস অর্থাৎ চাকরি বিধি। ঠিক আছে? এই বিধিটাকে আমাদের পাশ করায় আনতে হবে। পাস করে নিয়ে এসে তখন আপনি যদি এটা দেয়া থাকে তখন করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, মিস্টার মনির হোসেন, আপনি প্রশ্নটা করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে আমরা আইনে যেটা দেখলাম যে প্রতিষ্ঠানের বয়স যদি 2 বছর হয় এবং সেখানে যদি 50 জন নিয়োগ মানে শ্রমিক কাজ করে, তাহলে সেই প্রতিষ্ঠান ইন্টার্ন নিয়োগ করবে বা করতে হবে। জি, আমি বলতে চাচ্ছি ভাইয়া, ইন্টার্ন ওই প্রতিষ্ঠান, তার মানে আমরা ধরে এটা তো বলতে পারি যে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্য ইন্টার্ন নিয়োগ করা অবশ্যই। বাধ্যতামূলক। আপনাদের মালিকরা টিভিতে যখন ওঠে তখন সে খুব করে বলে যে আমরা স্কিল লোক পাই না, আমাদের স্কিল ম্যানেজমেন্ট এমপ্লয়ি নেই। স্কিল লোকটা আসবে কোথা থেকে? আকাশ থেকে পড়বে না তো। এই লোকটা তো ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, তাকে প্রথমে শেখাবে। আপনি ইন্ডাস্ট্রি, আপনার ইভেন আইনে বলা আছে যে আপনি 1/4 এমপ্লয়িকে কি করবেন, ইন্টার্ন হিসেবে নিয়োগ করবেন। তো আপনার যদি 400 এমপ্লয়ি থাকে তাহলে কি হবে? সাপোজ ধরেন আপনার 400 এমপ্লয়ির 1/4 কত হবে? 100 এমপ্লয়িকে যদি আপনি কাজ শেখান, তাই না? কাজ শেখানোর পরে ওকে রিক্রুট করতে যদি আপনি তখন মার্কেটে যদি 100 লোক আপনি তৈরি করে এক্সট্রা ছেড়ে দেন 1 বছরে বা 6 মাসে, তখন কি হবে? আপনি যখন রিক্রুট করতে যাবেন তখন ওই লোকগুলো, স্কিল লোকগুলো কার কাছে আসবে? আপনার কাছে আসবে। কিন্তু সেগুলো তো কেউ করতে চায় না, কারণ এগুলো হচ্ছে গিয়ে তারা এগুলো হ্যাসেল মনে করে। সো সমস্যাটা হচ্ছে এটা, সামাজিক দায়বদ্ধতা তো তারা মানতে চায় না বা অ্যাকনলেজ করতে চায় না, এটা সমস্যা। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আপনার কাছে, যে ইন্টার্ন মানে প্রতি বছরে কতজনকে করা বাধ্যতামূলক, মানে তার একটা অ্যান্সার আপনি দিয়ে দিলেন যে বলতে হচ্ছে 1/4 এমপ্লয়িকে। ভাই এইটার রেফারেন্সটা কোথায় আছে? এটা রেফারেন্স ওই 18 নম্বর অধ্যায়তেই আছে, আর কোথাও না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে ইন্টার্ন যাকে আমরা নিব, ধরেন আজকে একজনকে আমরা যে কয়জনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করেছি, তাকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত আমি ইন্টার্ন হিসেবে রাখতে 3 বছর পারবো? পর্যন্ত রাখতে পারবেন। কত বছর? 3 বছর। 3 বছর। 3 বছর পরে তাকে কি বাধ্যতামূলক ভাবে কি পার্মানেন্ট করে দিতে হবে নাকি ছেড়ে না, দিতে হবে? তাকে পার্মানেন্ট করতে হবে না, তাকে সার্টিফিকেট দিবেন, দেওয়ার পরে তাকে বিদায় করে দিবেন। এরপরে সে তার সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়ে নিবে। চাইলে আপনি আপনার নিজের কাছেও রাখতে পারেন অথবা তাকে অন্য জায়গায় রিক্রুট করার জন্য পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর সেকেন্ড একটা কোশ্চেনে যেতে যাচ্ছিলাম, ওই যে আপনি বললেন যে আসলে ট্রান্সফার জিনিসটা আসলে আইনে বলে নাই, আমরা কাউকে ট্রান্সফার করতে পারবো না। অনেক প্রতিষ্ঠানের আছে, অনেকগুলো মানে কনসার্ন ফ্যাক্টরি থাকে, যেমন এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে ট্রান্সফার করে, সেটাও করা যাবে না আপনি বললেন। না, এগুলো আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ধরেন একজন ক্যান্টিন বয় যে হচ্ছে শ্রম মানে মানে কি বলবো, এটা হচ্ছে ওই তফসিল খ, হ্যাঁ, মজুরি গেজেটের তফসিল খতে ক্যান্টিন বয় আছে একজন। তো ক্যান্টিন বয়কে কি আপনি ট্রান্সফার করে মজুরি গেজেটের তফসিল কতে 4 নাম্বার গ্রেডে কি নিতে পারবেন? যেখানে মিনিমাম ওয়েজ আছে সেটার ক্ষেত্রে করা যাবে না, মিনিমাম ওয়েজে যেভাবে আছে সেভাবে থাকবে। আমি কি করতে পারবো কিনা, ধরেন আমি একটা ক্যান্টিন বয়কে আমি ফিনিশিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রান্সফার করব, মিনিমাম ওয়েজে যেভাবে আছে সেভাবে থাকবে। যদি তাকে আপনি এটা খ তফসিলে থাকে তো খ তফসিলে নেবেন, যদি ক তফসিলে থাকে ক তফসিলে নেবেন। আপনার যদি ক তফসিলেটা খ তফসিলে, খ তফসিলেটা ক তফসিলে, এভাবে করা যাবে না, অর্থাৎ এটা ভায়োলেশন। বুঝতে পেরেছেন? মানে তফসিল খর ব্যক্তিকে তফসিল কতে আনা যাবে না, আবার ক তফসিলের ব্যক্তিকে তফসিল খতে নেওয়া যাবে না? নেওয়া যাবে না, কারণ যেটা আপনার মিনিমাম ওয়েজে যেভাবে আছে, মিনিমাম ওয়েজ মানে কি বলেন, যে ন্যূনতম আপনাকে এই ওয়েজটা দিতে হবে এবং ওখানে যেভাবে আছে ঠিক সেইভাবে মানতে হবে। তো আমি যদি মজুরিটা একটু বাড়ায় দিই, আমি ধরেন তফসিল কতে তাহলে ওয়েজ দেওয়ার কোনো সুযোগ নেই, তাই না? জি,
এরকম একটা ঘটনা রিসেন্টলি ঘটছে এক জায়গায়, আসলে আমি ঠিক আছে রিসার্চ মিস্টার করেছিলাম কিন্তু আপনার প্রশ্ন লিখে দেন। আপনি আরো অনেকগুলো প্রশ্ন আছে, আপনি এগুলো লিখে দেন। আমরা এই সেশনের পরেই আবার আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমরা একটু অন্যদের প্রশ্নগুলো আনসার করি। মিস্টার তানভীর রহমান, আপনি স্যার প্রশ্নটা করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি এখানে ইন্টার্নদের নিয়োগের কথা বলা আছে যে ফ্যাক্টরি ইন্টার্নদের নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে অনেক ফ্যাক্টরি দেখা যায় যে তারা ইন্টার্নদের নিয়োগটা বাড়তি খরচ হিসেবে দেখে বা ঝামেলা হিসেবে দেখে। তো বললাম ভাইয়া, জি আর আমাদের ফ্যাক্টরির যে প্র্যাকটিসটা এখানে হচ্ছে, একটা আপু বলেছিলেন যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে আমরা নিয়োগ দিচ্ছি। সো আমরা কিছু এমপ্লয়ি, যেমন স্টোরে আমরা কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা ট্রেনিং অফিসার নিয়োগ করেছিলাম। তো তাদেরকে আমরা একটা টাইমে বাদ না দিয়ে তাদেরকে আমরা প্রমোশন দিয়ে ওই স্টোরে রেখে দেই। তাদের স্যালারিটা প্রথমে কম ধরা হয়, নেক্সটে তাদের স্যালারিটা ইনক্রিজ করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তাদেরকে রেখে দিলে তো কোনো প্রবলেম হবে না। আপনি রেখে দেন, তাতে তো কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি রেখে না দেন তাহলে সেক্ষেত্রে তারা অন্য জায়গায় চাকরি করতে চাইলে তারা যেতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝছেন? কিন্তু এখন বিষয় হচ্ছে সবাই সুযোগটা নিতে চায় যে এদেরকে রেখে দেওয়ার জন্য। যেমন আপনি দেখবেন পৃথিবীর সব বড় বড় কোম্পানি গুলো লাইক আপনার ফেসবুক, গুগল, এরা কি করে? এরা ইউনিভার্সিটি থেকে, বড় বড় ইউনিভার্সিটি গুলোকে ওরা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করে। ওরা একটা লোককে নিয়ে এসে ওর ওয়ার্ক কালচারটা শেখায়, শিখিয়ে তারপরে কি করে যে ওকে ওরা রিক্রুট করে। সো এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি আপনার ওয়ার্ক কালচারটা কি করছেন, যে তাকে শেখাতে পারছেন। শেখানোর পরে তারপরে আবার তাকে কি করছেন, আপনি রিক্রুট করতে পারছেন। সেটা পজিটিভ দিক, এটা নেগেটিভ কিছু না। এখানে আমরা প্রবলেম ফেস করছি স্যার, সেটা হলো আমরা তাদেরকে প্রমোশন দিচ্ছি এন্ড স্যালারি ইনক্রিজ করে দিচ্ছি। জি নেক্সটে কি হচ্ছে, তারা আমাদের কিছু না জানিয়ে বা রিজাইন লেটার সাবমিট না করে তারা চলে যাচ্ছে অন্য কোথাও। তখন আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিবেন। যে বাঙালির তো কাজ হচ্ছে নিয়ম ভাঙা, তাই না? তো বাঙালি যখন নিয়ম ভাঙবে, আপনিও তখন কি করবেন, যে নিয়ম ভাঙার ক্ষেত্রে তাকে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন। ভাই তুমি যে টাকাটা আমার খরচ করেছো সে টাকাটা ফেরত দিয়ে যাবো। আসলে থেকে যারা আছি তারা আসলে আমরা এই ইন্টার্ন নিতে ভয় পাই, কারণ তারা কিছু না জানিয়ে চলে যাচ্ছে, তারা রিজাইন সাবমিট না করে চলে যাচ্ছে, তারা স্যালারি পেয়ে চলে যাচ্ছে, আমাদের কোনো সুযোগ দিচ্ছে না। ওই যে দেখেন আপনারা এটা তার উপরে এনফোর্স করবেন কিভাবে? এনফোর্সমেন্টের যে পদ্ধতিটা, সে পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে। তাহলে এনফোর্সমেন্টের পদ্ধতি কি? এনফোর্সমেন্টের পদ্ধতি হচ্ছে যে আমার আইনে যেভাবে আছে তুমি সেভাবে করে এটা করতে পারবে, তাই না? সো আপনি তখন আইনটাকে এনফোর্স করেন। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমাদের দেশের মালিকরা তো যখন এইচআর নিয়োগ দেয় তখন আসলে তারা যেটা হয় যে তারা শুধু মনে করে যে আচ্ছা এইচআর মানে হচ্ছে ও বেচারা আসছে এখানে, উনি ওনার মতো করে এখানে কাজ করবে এবং কিছুদিন কাজ করার পরে উনি যতটুকু শিখবে তারপরে উনি আরেক জায়গায় চলে যাবে। কিন্তু এদের যে এক্সট্রা ট্রেনিং দরকার, এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার, এগুলো আসলে কি করে না, ম্যানেজমেন্ট তখন রিয়েলাইজ করে না। হ্যাঁ, সত্য। এটা হচ্ছে ভাই সমস্যা। তো আমাদের দেশের এইচআরদেরকে যে নার্সার করা দরকার বা এটার বড় কিছু করা দরকার, এটা আসলে কেউ রিয়েলাইজ করে। ইভেন দেখেন আমাদের বাংলাদেশে এইচআর কমিউনিটির যারা আছে, বড় বড় যে মানুষগুলো, তারাও কিন্তু এটা রিয়েলাইজ করে না যে মানুষগুলো ট্রেনিং দরকার। সবার আগে দরকার ট্রেনিং। আজকে একটা লেফটেন্যান্ট কর্নেল সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল একটা প্রতিষ্ঠানে, একটা হসপিটালে। তো উনি বললো বাংলাদেশের মালিকরা কেন বোঝে না যে বাচ্চাদের ট্রেনিং দরকার সবার আগে, যে কোনো কিছু করার আগে এদের ট্রেনিং দরকার। এই ট্রেনিংটা কেন মালিকরা দিতে চায় না? তো এই যে জিনিসগুলো, এটা রিয়েলাইজেশন কখন মালিকদের আসবে, কখন এই দেশের কমিউনিটির মানুষদের আসবে, গড নোস। এক্ষেত্রে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট হচ্ছে আসলে তাদের উচিত ফ্যাক্টরি থেকেই এইচআর দের ট্রেনিং এর ব্যবস্থা করা, প্রপার ট্রেনিং এর। তারা দেখি না এটা নাইও, এখন এটা বললে কি বলবো, আপাতত এখন আমরা ট্রেনিংটা করি আগে, তারপরে নয় আমরা একদিন এটা ডিসকাশন করব। আচ্ছা, আমি আরেকটা একটু জিজ্ঞাসা করব। সানজানা ম্যাডাম, আপনি একটু প্রশ্ন করেন প্লিজ।
জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি। আচ্ছা ভাইয়া, যদিও আসলে এখানে কথাটা হচ্ছে ইন্টার্নশিপ নিয়ে, বাট একজন মাঝখানে মেবি ট্রান্সফারের বিষয়টা নিয়ে কথা বলেছিলেন, হ্যাঁ? সো ভাইয়া, ট্রান্সফার বেসিক্যালি আমরা যেটা দেখি রেগুলার প্র্যাকটিসে দুই ধরনের হয়। একটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে আমাদের ফিল্ড সেলস যারা থাকেন, সো তাদের হচ্ছে লোকেশন বেসড হয়। আমরা দেখা যায় জব সার্কুলার গুলোতে বলে রাখি যে আপনি আপনার লোকেশন এনিওয়্যার ইন বাংলাদেশ হতে পারে, হ্যাঁ? সো ইনিশিয়ালি দেখা যাচ্ছে আমরা তাকে ঢাকায় বা আউটসাইড অফ ঢাকা প্লেসমেন্ট দিচ্ছি, এন্ড পরবর্তীতে আমরা তাকে অন্য একটা ডিস্ট্রিক্টে সুইচ করে দিচ্ছি। সো সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, এই ধরনের লোকেশন বেসড ট্রান্সফারের ক্ষেত্রে আসলে প্রসেসটা কি? এটা কি আমি এনিডেটাকে নোটিস দিতে পারবো কিনা? এ ধরনের কোনো আইন নেই। যে আপনি যেটা বললেন না যে আমি একজনকে আমার লোকেশন বেস থেকে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি দেখবেন এটার কোনো আইনের কোনো ভিত্তি নেই। এটা আপনার ইচ্ছা হচ্ছে, আপনি করে দিচ্ছেন। ওই বেচারারও চাকরি দরকার, এই জন্য সে আপনার কাছে হাজির হচ্ছে চাকরির জন্য, আপনি দিচ্ছেন, সে চলে যাচ্ছে। সাপোজ আপনি চিন্তা করেন আমার বাচ্চা, আমার ফ্যামিলি এখানে, আপনি হঠাৎ করে আমাকে কি করলেন, সরকারি চাকরির মতো ট্রান্সফার করে দিলেন। কিন্তু আপনি কি সরকারি চাকরির মতো বেনিফিট আমাকে দেন? সরকারি চাকরির ক্ষেত্রে দেখবেন ওরা যখন একজন এমপ্লয়িকে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন ওকে ওর ট্রান্সপোর্টেশনের ও মালামাল নেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। ওর আদার্স যে বেনিফিট গুলো থাকে সেগুলো সব বেড়ে যায়, ওর হাউস রেন্ট কমে যায়। সো আপনারা কিন্তু এগুলো কিছুই দেন। সো ওই জন্য যেটা হয় যে আইনের যে নিয়মটা সেটা হচ্ছে যে ভাই তুমি একে ট্রান্সফার করতে পারবে না। এখন যেটা হয় যে ইউনিয়নের লোককে ট্রান্সফার করার পারমিশন দিয়েছে, কিন্তু সেই পারমিশনের ক্ষেত্রে কি বলা হয়েছে যে তার কাছ থেকে আপনি কনসেন্ট নেবেন, তার কাছ থেকে কনসেন্ট নিয়ে তারপরে তাকে ট্রান্সফার করবেন। বাট বিফোর দ্যাট তাকে আপনি কি করতে পারবেন না, যে কোনোভাবেই ট্রান্সফার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে তো ভাইয়া কোনো নোটিশ দেওয়ার তাকে এরকম তো কোনো বাধ্যবাধকতাও নাই, যেহেতু এখানে আমাদের কোনো লই নাই। হ্যাঁ, আপনার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপু, যে জিনিস আইনে নেই সেই জিনিস আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এটা কিন্তু একটা মজার জিনিস, এটা কিন্তু লয়ের একটা প্রিন্সিপাল। অর্থাৎ যদি আপনার আইনে না থাকে তাহলে আপনি ধরেন মন গড়া একটা জিনিস করবেন, সেটা করার সুযোগ নেই। এখন কিন্তু আপনি যদি এইভাবে বলেন, তাহলে আমি আপনাকে বলি ঢাকা শহরের এই যে অটোরিকশা চলে, ঠিক আছে, এই অটোরিকশা চলার ক্ষেত্রে কিন্তু কোনো ল নেই আমাদের দেশে। বুঝতে পেরেছেন? সো যেটা হয় যে আপনি এখন রিক্সাওয়ালারা বলতে পারে না যে আপনার তো কোনো আইন নেই, তাহলে আপনি আমাকে ধরেন কেন রাস্তায়, আমি যা ইচ্ছা তাই করবো। আইনের ক্ষেত্রে বিধান হচ্ছে, লয়ের প্রিন্সিপাল হচ্ছে once there is no law in the place, তখন কি হবে, that is absolutely forbidden for you। বুঝতে পেরেছেন? সো এই জন্য দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনি বললেও তখন আমরা কি হবে যে যে আমরা তখন চাইলেও আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন না, যে একজন এমপ্লয়িকে আপনি মন গড়া ভাবে ট্রান্সফার করবেন। যেমন ধরেন এখানে ব্যাংকের অনেক ভাইরা আছে, ভাইরা পুরো আসছে। সো এই ব্যাংকে কেন ট্রান্সফার করে? কারণ ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে আপনাকে ট্রান্সফার করার। বুঝতে পেরেছেন? এবং আপনাকে বাংলাদেশ ব্যাংকে পারমিশন দেয়া আছে যে সে তার এমপ্লয়িকে ট্রান্সফার করতে পারবে। কিন্তু ব্যাংক ছাড়া অন্য কারো ক্ষেত্রে এই পারমিশন নেই, যে তার যে রেগুলেটরি অথরিটি তার কাছ থেকে সে পারমিশন নেয়নি বা পায়নি যে সেই এমপ্লয়িকে ট্রান্সফার করতে পারবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি খুব সুন্দর একটা এক্সাম্পল এই ক্ষেত্রে দিয়েছেন। আচ্ছা ভাইয়া, আর ছোট্ট একটা এডিশনাল আর একটা কোয়েশ্চেন হচ্ছে, এটা তো আমরা লোকেশন বেসড ট্রান্সফারের কথা বললাম, হ্যাঁ? তো অনেক সময় দেখা যায় যে এটা যদিও অ্যাকচুয়ালি নেগেটিভ ভাবে ইউজ হয়, বাট অনেক ক্ষেত্রে এটা পজিটিভও থাকে, যে আমরা একটা এমপ্লয়ি যখন একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে সে মানে কোম্পানির ইচ্ছা স্বরূপ পারফরমেন্স করছে না, তখন আমরা তাকে অন্য একটা ডিপার্টমেন্টে অনেক সময় সাজেস্ট করি যে অন্য একটা ডিপার্টমেন্টে সে শিফট করতে পারবে কিনা, এটা তার মানে মতামত নিয়ে। সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রসেস আছে? জব রোটেশন আপনি যেটা বলছেন, এটা কিন্তু ট্রান্সফার না। দিস ইজ জব রোটেশন। জব রোটেশন ইজ ওকে, কিন্তু যেটা হয় আপনি যেটা যেটা আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জব ট্রান্সফার। জব ট্রান্সফার ইজ নট ওকে। ওকে, সো একেবারেই যদি ভাইয়া ডিফারেন্ট দুইটা ডিপার্টমেন্টেও আমরা মানে শিফট করাই ফেলি কাউকে, সেটাও তাহলে আমরা ট্রান্সফারের মধ্যে ধরবো না? এখন আপু একটা বিষয় আছে যে আমরা একটা কথা বলি না বাংলায়, যে ইউ ক্যান নট আস্ক ফিশ টু ফ্লাই, এন্ড যেটা হচ্ছে যে এন্ড ক্রল দ্য ট্রি। তো ওই জিনিসটা আসলে বেসিক্যালি হবে না। যে আপনি যদি একজন লোক কাজ করে এইচআরে, তাকে হঠাৎ করে আপনি কমার্শিয়ালে পাঠিয়ে দেন, তার কোনো স্কিলস নাই, কোনো ট্রেনিং নাই,
তার কিন্তু 2 দিন পরে এমনি চাকরি ছেড়ে চলে যেতে হবে। সো ওই জিনিসটা কিন্তু আপনাকে end of হ্যাঁ, the day এই জন্যই বললাম ভাইয়া যে এটা আসলে অনেক সময় আমরা খারাপ, আমরা এমপ্লয়াররাও অনেক সময় এটা নেগেটিভলি ইউজ করি, আবার দেখা যায় যে না অনেক সময় এটা কিছু কিছু এমপ্লয়ির ক্ষেত্রে এটা পজিটিভ কিছু নিয়ে আসে আর কি। জি ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আমার এই জায়গায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। জি জি হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন প্লিজ। একটু আগে যেটা যে এনফোর্সমেন্ট করা যায়, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা একটা উদ্যোগ নিতে পারবো বা আমরা একটা এনফোর্সমেন্ট করতে পারবো যদি এমপ্লয়ি ভাবে চলে যায়। কিন্তু আমি যেটা একটা জিনিস আমি দেখেছিলাম আমার কোম্পানিতে, যে নোটিশ পাঠানোর পরেও উনি উল্টা মেইল করে যে দেখা যাক আপনি কি করবেন করেন, আমার লয়ার। ফাইন। তখন তো আর আসলে এখানে কিছু থাকে না, আবার ফোন টোন বন্ধ করে উনি ফোন বন্ধ কেন করে। থাকবে না? আপনি লেবার লয়ে সুন্দর করে যেটা করবেন 132 ধারায় মামলা করে দিবেন, বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটা ঘটনা বলি। যেটা হয়, বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানি, ওরা বাংলাদেশে কি করে, ওরা বেসিক্যালি চিপ ডিজাইন করে। এই যে আমাদের বিভিন্ন ফোনে যে আমরা চিপ গুলো ইউজ করি, চিপ ডিজাইন করে ওরা। তো এখন কি হলো, একটা ইন্ডিয়ান কোম্পানি এসে বাংলাদেশে ওদেরকে টার্গেট করা শুরু করলো এবং বেছে বেছে ওদের কাছ থেকে ওর স্কিল্ড ম্যান পাওয়ার গুলো নিয়ে যাওয়া স্টার্ট করলো। দেন ওদের সিইও আমাকে আমেরিকা থেকে ফোন করলো এবং বললো যে ক্যান ইউ ডু সামথিং ফর আস। এবং যেটা হলো আমরা দেখলাম যে ওখানে সব এমপ্লয়িরা নোটিশ না দিয়ে চলে যাচ্ছে এবং তারা মেইল পাঠাচ্ছে, থ্রেট করতেছে আপনার বিরুদ্ধে মামলা করতে। তো আমি কি করলাম, একসাথে 5টা মামলা করে দিলাম যে ওরা টাকা না দিয়ে চলে গেছে। যখন মামলা করা শুরু করলাম, এরপর থেকে সিন্স দেন প্রায় লাস্ট 3 ইয়ার্স ধরে আমি ওদের সঙ্গে কাজ করি এবং লাস্ট 3 বছরে আর কেউ নোটিশ না দিয়ে আর কেউ যায়নি এখান থেকে। স্যার এখানে বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় এইচআররা হেড অ্যান্ড হান্টার করে। তো হেডটা তো কাইন্ড এরকম যে আমি কোন একটা কোম্পানিতে আছি, ওখান থেকে আমি জানি কারা কারা ভালো, ওখান থেকে আবার আরেক কোম্পানিকে শিফট করে দিলাম, কিন্তু এটা তো ঠিক না। এখন যেটা হচ্ছে আপু, বিজনেস যদি আপনি ইথিক্যালি না করেন, এখন আপনি এমন একজন হেড হান্টারকে রিক্রুট করলেন যে নিজে আসলে ইথিক্যাল বিজনেস করে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, কিভাবে আপনি তার সঙ্গে ব্যবসা করবেন, তাই না? সো আপনাকে রিক্রুট করার সময় তখন ইথিক্যাল লোকগুলোকে রিক্রুট করতে হবে, বুঝতে পেরেছেন? মানে ইথিক্যাল লোকগুলোকে নিয়ে কাজ করতে হবে, যারা আপনার হেড হান্টার যিনি থাকবেন তিনি যেন ইথিক্যালি আপনাকে হেল্পটা করেন। এটা একটা বিষয় আছে। আচ্ছা, একটা ছোট নোটিফিকেশন, জি স্যার। যারা চলে যেতে চান, প্রশ্ন নেই, চলে যেতে চান, কাজ নেই, মানে সরি কাজ আছে কিন্তু যেটা হচ্ছে আপনার এখন আর আমার সঙ্গে থাকার প্রয়োজন হবে না, আপনারা চলে যেতে পারেন, আবার আগামীকালকে আপনি জয়েন করেন। আর যদি আপনার প্রশ্ন থাকে কিংবা প্রশ্নের উত্তরগুলো শুনতে চান, তাহলে আমাদের সাথে থাকেন, ঠিক আছে? আমি আজকে নতুন কোনো স্লাইড আর পড়াবো না। তো যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, আর যারা থাকতে চান তারা থাকেন, আমরা প্রশ্নের উত্তর দিই। জি বলেন আপনি প্লিজ। হ্যাঁ, ওই তাহলে আমরা এখানে আমরা ডিফাইন করবে কিভাবে যে ইথিক্যালি হচ্ছে হেড হান্টার হচ্ছে বা মানে এটা আপনাকে চয়েস করে বের করতে হবে যে বাংলাদেশে ইথিক্যাল কারা আছে কারা নেই, এটা আপনার নিজস্ব চয়েস। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন লোকাল কোম্পানিগুলো তো এত কিছু আর মেনটেন কি করে? ভালো স্যালারি দিয়ে হচ্ছে একটা এইচআর রাখলো, উনি এখন ওনার মতো করে হেড হান্টিং করতেছে। হয়তোবা কোনো আরেকটা কোম্পানির একটা ভালো মেয়ে ছিল বা ছেলে ছিল, সে ভালো কাজ পারে, অফার দিল যে না তোমাকে 10,000 or 15,000 বেশি দেওয়া হবে। আমি বলতেছি আপু, আপনার ক্ষেত্রে আপনি ধরেন কি করলেন যে আপনার অর্গানাইজেশনে আপনি যাদের সঙ্গে, যে সকল হেড হান্টারদের সঙ্গে কাজ করেন, সে যাতে আপনার লোক নিয়ে না যায়, এটা আপনাকে এনশিওর করতে হবে, বুঝতে পেরেছেন? আমি ওটা বলেছি আর কিছু। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমার এইচআর যদি এরকম করে যে অন্য জায়গা থেকেও সে হেড হান্টিং করে আনতেছে, হ্যাঁ, তখন সেটা আবার কেমন বিষয় হয়? এটা তো আপনাকে আনতেই হবে, যে এন্ড অফ দ্য ডে আপনি লোক পাবেন কোথায়, তাই না? সেটাও তো একটা প্রশ্ন। কিন্তু এটাকে আমি ইথিক্যালি কিভাবে ডিফাইন করব? ইথিক্যালি ডিফাইন আমিও বলেছিলাম যে ইয়েস পার্সপেক্টিভ আপু, হেড হান্টারের পার্সপেক্টিভে এমন হেড হান্টার আপনি রিক্রুট করবেন যারা আপনার লোক আবার নিয়ে আরেক জায়গায় না দিবে, বুঝতে পেরেছেন? এরকমের আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু ও নিয়ে আসতে পারবে? অবশ্যই, ডেফিনেটলি ইট ইজ। ওকে ফাইন, ঠিক আছে। জি, দেওয়ান শাতুল মুনি, আপনি একটু প্রশ্ন করেন। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ট্রান্সফার নিয়ে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। আমি অনেকদিন আগে পড়েছিলাম, আমার এখন ঠিক আর ধারাটা মনে আসছে না, যে একই মালিকের যদি অন্য কোনো কোম্পানিতে কাউকে ট্রান্সফার করতে হয় আর সেটা যদি 40 কিলোমিটারের মধ্যে হয়, সেটা করতে পারে? প্রতিষ্ঠান ট্রান্সফার, ওটা কিন্তু কর্মী ট্রান্সফার না, ওটা হচ্ছে প্রতিষ্ঠান ট্রান্সফার। আপনি একটা প্রতিষ্ঠানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। আমি বলে দিই এটা কোথায় রেফারেন্স হচ্ছে বিধিমালার। আপনি দেখবেন যে আমাদের 32 নম্বর বিধিমালা এটা বলে দেয়া আছে, এক জায়গা থেকে যদি অর্গানাইজেশন আপনি আরেক জায়গায় নিয়ে যান তাহলে 40 কিলোমিটারের একটা কথা বলা আছে, এটা আমি পড়াবো আপনাদেরকে এখানে। সো সেটা ডিফারেন্ট বিষয়, আমি শুধু এমপ্লয়িকে বলছি, অর্গানাইজেশন না।
মানে আমি কোনো কর্মীকে নিয়ে যেতে পারবো না, যে আমি সিকিউরিটি আমার একই প্রতিষ্ঠানে তিনটা মানে প্রতিষ্ঠান এই আছে। ধরনের কোনো সুযোগ নাই। ব্যাংকের ক্ষেত্রে যেমন ধরেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে নিয়ে যায়, তাই না? এ ধরনের সুযোগ আপনাদের জন্য শ্রম আইনে কোথাও দেয়া নেই ম্যাডাম, ঠিক আছে? So, এই জন্য এটা করা যাবে না। জি বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি বলছেন তফসিল ক থেকে খতে বা খ থেকে কতে আনা যাবে না, আমি যদি তার স্যালারি বা গ্রেড মানে ঠিক রেখে ট্রান্সফার করতে চাই, এটাও করতে পারবো না? কিভাবে পারবেন ম্যাডাম বলেন? আপনাকে বলা আছে সে থাকবে গ্রেড নাম্বার 6 এ, আপনি কি করছেন? এখন অন্য তো তফসিলে নিয়ে গিয়ে গ্রেড নাম্বার 1 এ দিয়ে দিচ্ছেন। এটা গ্রেড এখন তো দুই পাশে চারটা চারটা করে রাখা আছে, তাই না? আমি আপনাকে একটা জিনিস দেখাই ম্যাডাম। আপনি কেন আপনারা অডিট গুলোতে ফেল করেন সেটার কারণটা আমি আপনাকে দেখাই। এই দেখেন, আপনি যেহেতু আমাকে বললেন, আমি আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আপনি ধরেন সাপোজ আপনার এখানে একজন এমপ্লয়ি যিনি কিনা, আপনি ধরেন গার্মেন্টসটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। জি জি হ্যাঁ, জি। এখানে আসেন, আপনি ধরেন এখানে একজন এমপ্লয়ি, এখানে ধরেন এই যে দেখেন এখানে পেইন্টার ধরেন, ঠিক আছে? এই জি। পেইন্টারের গ্রেড বলা আছে 2, তাই না? জি এবং তাকে বলা আছে সে 1 নম্বর তফসিলে। আপনি কি করলেন? এই পেইন্টারের মিনিমাম ওয়েজ আছে কত, যেটা হচ্ছে যে 14,273, তাই না? আপনি কি করলেন? আপনার কাছে মনে হলো যে এইটা তার বেতনটা আমি ধরেন 16,000 টাকা করে দিলাম। হুম 16,000 টাকা করে তাকে আমি নিয়ে গেলাম কোথায়? তাকে আমি নিয়ে গেলাম সাপোর্ট স্টাফের ঘরে। সাপোর্ট স্টাফ মানে কোনটা? আমার খ তফসিলে নিয়ে এই 1 নাম্বার গ্রেডে আমি দিয়ে দিলাম কোন করা, তাই না? এখানে দেখেন তো এই জায়গার মধ্যে কোথাও কি বলা আছে যে আপনি এই একটা লোককে একটা তফসিল থেকে ট্রান্সফার করে আরেকটা তফসিলে নিতে পারবেন? আপনি গ্রেড ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন? কোথাও কিন্তু আপনাকে পারমিশন দেয়া নেই। সো আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনি চাইলে এটা করতে পারবেন না। এই জন্য আমি ওনাকে নিষেধ করেছি যে আপনি এটা করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এটাকে এই জন্য দেখবেন, আপনারা যদি এটা করেন তাহলে কি হবে জানেন? এটা গ্রেড ভায়োলেশন হবে। কত ধারায় এটা আপনাকে ধরবে? 100 শ্রম আইনের 113 নম্বর ধারায় যাবে। 113 নম্বর যদি আমি আপনাকে দেখাই, এই যেমন ধরেন 113 নম্বর ধারা, এই যে এখানে আসেন নোটিশ এবং রেজিস্ট্রেশন। এখানে কি বলেছে? যে ধারা 111(1) এর অধীন নোটিশ এবং ধারা 9 এর অধীন শ্রমিক রেজিস্টারের কোন প্রাপ্তবয়স্ক শ্রমিকের নামের বিপরীতে লিপিবদ্ধ বিবরণ অনুযায়ী ব্যতীত তিনি কোনো কাজ করিতে পারিবেন না বা তাহাকে কাজ করিতে দেয়া যাইবে না। আপনি কি করলেন? তার গ্রেড দেয়া আছে 9 নম্বরে, আপনি গ্রেড দেয়া আছে হচ্ছে গিয়ে 3, আপনি কি করলেন? তাকে নিয়ে গিয়ে অন্য একটা ইয়ে থেকে আবার করে দিলেন 1। এই যে এটা যখন করবেন আপনি গ্রেড ভায়োলেশন করে ফেলবেন। তখন কি করবে? আপনাকে কিন্তু একটা গ্রেড ভায়োলেশনের জন্য একটা ফাইন্ডিংস দিয়ে একটা নন কমপ্লায়েন্স জি 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 বুঝতে পেরেছেন আমার বিষয়টা? জি 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 থ্যাংক ইউ। বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া এটার সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম, যদি গ্রেড একই থাকে, কারণ তফসিল ক এবং তফসিল খতে এখন গ্রেড চারটাই আছে, আমি যদি গ্রেড একও রাখি তো আমি তো তাহলে বাড়াইয়া দিই। কিন্তু মনির সাহেব আমি আপনাকে একটা কথা বলি। এই যে আপনি বলছেন যে তাকে এই গ্রেড থেকে ট্রান্সফার করে, এই ক তফসিল কি? ক তফসিল হচ্ছে শ্রমিক। আপনি শ্রমিক থেকে তাকে কি করছেন? এখানে খ তফসিলে স্টাফ বানিয়ে ফেলছেন, তাই না? আপনারা এটা কেন করেন তাও কিন্তু আমি জানি, কারণ আপনারা তার ওভার টাইমটা বন্ধ করবেন এই জন্য, ঠিক আছে? সো এটা আপনি মনে করেন না, আমিও কিন্তু সার্টিফাইড অডিটর। এই জন্য আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব যে আপনি যে তাকে স্টাফ ক্যাটাগরিতে নিলেন, শ্রম আইনের কোথায় আছে বের করেন। আপনি প্রথম প্রশ্নতেই ফেল করবেন, বুঝতে পেরেছেন? তো আপনি তো আমাকে এখন প্রশ্ন করার পাচ্ছেন, যেটা হচ্ছে যে সুযোগ পাচ্ছেন, তখন কিন্তু আপনি পাবেন না। এই যে আপনার যে এই যে শর্তাবলী দেখেন তো, এই শর্তাবলীর মধ্যে কোথাও কি বলা আছে যে আপনি তাকে এক জায়গায় বেতন বাড়িয়ে দিয়ে তাকে এইভাবে করে ট্রান্সফার করতে পারবেন? দেখেন কোথাও আপনি পাবেন না এটা, বুঝতে পেরেছেন? স্যার প্রমোশন হলে তো পারা যাবে স্যার। প্রমোশন হলে পারবেন। প্রমোশন যদি আপনি ধরেন প্রমোশন হয়ে গেছে, তাকে আপনি আর এর মধ্যে রাখবেন, আপনি একদম তাকে সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারবেন, বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি, মানে বেসিক্যালি ট্রান্সফার কথাটা শ্রম আইনে কোথাও নাই। কোথাও নাই, জি। শুধু এক জায়গায় পাবেন। কোথায় পাবেন? 178 যেখানে বলা আছে, সেই 178 এর মধ্যে যেটা পাবেন সেখানে আবার বলে দেওয়া হয়েছে কি
যে আপনার পারমিশন লাগবে, উইদাউট পারমিশন আপনি তাকে পাঠাতে পারবেন না। 178 এ যাবেন, শ্রম আইনের সেকশন। স্যার এই প্রমোশন হলে সরানো যাবে, এখানে কোনটা বোঝানো হচ্ছে? ট্রান্সফার করা যাবে? সরি, এই যে প্রমোশন হলে সরানো যাবে, মানে প্রমোশন হলে সরানো যাবে বলতে? প্রমোশন হলে সরানো যাবে মানে হচ্ছে গিয়ে যখন তার প্রমোশন হবে, হুম হুম ঠিক আছে, তখন যেটা করতে পারবেন যেটা হচ্ছে যে তাকে আপনি সাপোজ ধরেন উনি ছিল হচ্ছে গিয়ে জুনিয়র ইলেকট্রিশিয়ান, হুম হুম ঠিক আছে, আপনি ওনাকে কি করলেন, এখন বানিয়ে দিলেন সিনিয়র ইলেকট্রিশিয়ান। ওই জি সিনিয়র ইলেকট্রিশিয়ানের পোস্ট কি নাই যে আপনার ওয়ার্কারের মধ্যে নেই, কোথায় আছে? আপনার খ তফসিলে আছে, তাই না? জি তখন কি হয়ে যাবে? প্রমোশন হইলে তখন সে জুনিয়র থেকে কি হয়ে গেল, সিনিয়র হয়ে সিনিয়র গেল। হয়েছিল। এবং সিনিয়রের যেগুলো আছে সেগুলো তাকে তখন আপনি ইয়া করবেন, ইনক্লুড করবেন ওখানে। মানে এটা কি স্যালারি ক্ষেত্রে বলা হচ্ছে? ট্রান্সফারের সাথে তো এটা রিলেশন নাই। জি সরি, এতে তো ট্রান্সফারের সাথে রিলেশন নাই। এটার সঙ্গে ট্রান্সফার না, ওটা তো হচ্ছে কি উনি বললো যে আমরা একটা ইয়া থেকে তফসিল থেকে আর একটা তফসিলে ট্রান্সফার করে দিতে পারবো কিনা, ওইটা ভিন্ন জিনিস। আপনি যেটা বুঝতেছেন সেটা ভিন্ন জিনিস, জি জি আর ওনারা যেটা প্রশ্ন করেছে সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, ওনারা যেটা প্রশ্ন করেছে কি তফসিল নিয়ে কথা হচ্ছে? জি জি, তফসিল নিয়ে, জি। ওকে ওকে। আচ্ছা, আপনারা এখানে সিরিয়ালে যারা আছে তাদেরকে একটু সুযোগ দেই। মিস্টার জুবায়ের হক, আপনি একটু প্রশ্নটা করেন। একটু বলে নিই, আপনি 178 এর একটা রেফারেন্স দিতে চেয়েছিলেন। এই যে 187, সরি ভুলে 178 বলে ফেলছি, এটা হচ্ছে 187। এই যে এখানে দেখেন 187, স্ক্রিনে তাকান, দেখেন। জি মিস্টার জুবায়ের হক, আপনি প্রশ্ন করেন প্লিজ। জি ভাইয়া, একটু মিস করে গেছি, অ্যাক্ট, রুল, কোড এইগুলো যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা ভাইয়া, এখানে আমি আপনাকে স্লাইডটা দিব ভাইয়া, আপনি এটা একটু আজকে পড়বেন। এই যে এখানে দেখেন স্লাইডে আমি এটা জিনিস একটু করে দিয়েছি, আপনি এটা পড়বেন। পড়ার পরে ভাইয়া যদি কালকে কোনো কনফিউশন থাকে আপনি প্রশ্ন কালকে করবেন ভাইয়া, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য আরেকটু সুবিধা হবে। আমি কি জুবায়ের ভাই আপনাকে বোঝাতে পেরেছি কিনা বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আপনি একটু দয়া করে ভাইয়া এটা একটু কালকে আমাকে একটু প্রশ্ন করবেন, আমি আশা করি আপনাকে আমি স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারবো এটার বিষয়ে, ঠিক আছে? তাহলে আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে। জি, সেটা হচ্ছে আপনি লতে বলা আছে কোনো ওয়ার্কারকে এক তফসিল থেকে কোনো তফসিলে দেওয়া যাবে না। ঠিক আছে, এটা আমরা বললাম না। কিন্তু যদি কোনো ওয়ার্কার সে নিজে স্বেচ্ছায় যদি আবেদন করে, সাপোজ করে সে একজন ক্রিকেট বয়, এখন সে তার অফিসের কাজ শেষ করার পরে বাইরে গিয়ে সে নিজে অপারেটরের কাজ শিখবে। শিখে এসে সে যদি আমাদের এখানে রানিং সে কর্মী, সে যদি বলে স্যার আমি অপারেটর হতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে তাকে বলবেন যে ভাই তুমি শেফের চাকরি ছাড়ো, চাকরি ছেড়ে তারপরে তুমি যেটা করো আমাদের সাথে ইয়া হিসাবে জয়েন করো, ইন্টার্ন হিসাবে, ঠিক আছে, বা শিক্ষাধীন হিসাবে। তারপরে ওকে 6 মাস ট্রেনিং দেন বা শেখানোর পরে তারপরে তাকে অপারেটরের চাকরি দেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার আরেকটা কোশ্চেন আছে। অপারেটর শেষ হয়ে আসছে, হ্যাঁ তার ফুললি সে বাইরে ট্রেনিং নিয়ে, হ্যাঁ, নিজের থেকে ট্রেনিং নিয়ে অপারেটর হয়েছে। তাহলে ভাই যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে যে পদে আছে, তাই না, এখন যদি সেটা সিনিয়র পদ হয়, সাপোজ উনি শেফ হিসেবে আছেন, সিনিয়র পদ, সিনিয়রকে কি জুনিয়রে পদে পোস্টিং করা যায় বলেন? যায় না। এটা বলছি না, যেহেতু আর তার কম বেতন থেকে বেশি বেতন থেকে কম বেতন আসবে না, তো তখন কি হয়? এবং আপনারা কিন্তু ঝুঁকি আছে। হ্যাঁ, সে হচ্ছে ক্যান্টিন বয়, তার বেতন 12,800 টাকা। এখন সে যদি অপারেটর হিসেবে জয়েন করে তার মিনিমাম বেতন হবে 13,550 টাকা। তার জন্য সে অপারেটর হলো, ট্রেনিং করে অপারেটর হলো, সেক্ষেত্রে আমি কি তাকে সে আপনার কাছে আবেদন করবে এবং আবেদন অনুযায়ী কি করবেন আপনি, যে তাকে আবার ইয়া করে যে তার যে জায়গাটা আছে, তাই না, একটা জব রোটেশন বলে, তখন তাকে জব রোটেশন করে এই জায়গায় এনে দিবেন, ঠিক আছে? এবং তার এই আবেদন পত্র থেকে শুরু করে সবকিছু আপনি তাকে সাপ্লিমেন্টারি যে লেটার দিবেন সবকিছু আপনি সংরক্ষণ করবেন, ক্লিয়ার? আচ্ছা, উমামা পুতুল। হ্যাঁ ভাইয়া, আমার অ্যাকচুয়ালি অপ্রাসঙ্গিক কিনা জানি না, অ্যাকচুয়ালি লেবার লয়ের এবারের যে শ্রমিকের সংজ্ঞাটা, এটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে। একবার আমার মনে হচ্ছে যে সুপারভাইজাররা
এটা নিয়ে কথা বলবো আপনাকে। এটা এটা কি আগামীকাল আপনি কথা বলবেন নাকি? আগামীকালকে একটু মনে করাই দিয়েন আমাকে যে ভাই এটা নিয়ে কথা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই, ঠিক আছে। জি, ফাইজুর রহমান। ফায়েজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার যে লাস্ট যে অ্যামেন্ডমেন্ট আসছে স্যার, এখানে মেজর একটু স্যার যদি একটু বলতেন যে কোন কোন জায়গাতে স্যার। এগুলো আমি সব ভাই সুন্দর করে তোমাদেরকে আলাদা একটা স্লাইড দিয়ে দিব, আর এটা যেটা করাবো তো অবশ্যই, এবং প্লাস ওটার জন্য আলাদা স্লাইড তোমাদেরকে আমি প্রোভাইড করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তানভীর আহমেদ আলিফ, তানভীর রহমান আলিফ, সরি ভাইয়া সরি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের কাছে রেসপেক্টিভ হেড অফ দ্য ডিপার্টমেন্টের থ্রুতে মেইল আসে যে তার টিমের একজন কলিগ সে কিনা অন্য আরেকটা সাইড হাসেল, মানে অর্থাৎ অন্য আরেকটা কোনো জব করছে, হয় সে অন্য কোনো আরেকটা কোম্পানির সাথেও এমপ্লয়েড কন্ট্রাক্ট বেসিসে, অথবা তার নিজস্ব একটা বিজনেস আছে, অথবা সেম ওয়ার্কিং আওয়ারে কিনা সেটা একটু জানতে হবে। না মানে টোটালি ওয়ার্কিং আওয়ারের সাথে কনফ্লিক্ট করছে না। তাহলে সে করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ আপনি তাকে বেতন দিচ্ছেন 8 ঘন্টার কাজের জন্য, ঠিক আছে, আর বাকি সময়টার জন্য সে যা ইচ্ছা তাই করতে। সাপোজ ধরেন আমি দিনের বেলা চাকরি করি, রাতের বেলা গিয়ে বলে ধরেন আমার একটা নিজের একটা দোকান আছে, আমি সেখানে গিয়ে ব্যবসা করি, ঠিক আছে। 8 ঘন্টা আমার কাজের 8 ঘন্টা, যেটা আপনি আপনার ওয়ার্কিং আওয়ার হিসাবে ধরে রেখেছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, এর বাহিরে আপনি আমাকে কোনো প্রকার প্যারা দিতে পারবেন না, বা আমি এর বাহিরে কি করি সেটার বিষয়ে আপনার কোনো খোঁজ খবর রাখার কোনো সুযোগ নেই, এবং সেটার জন্য তাকে কোনো প্রকার পানিশমেন্ট দেওয়ার সুযোগ আপনার নেই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে ভাইয়া পেরেছি। উনি যদি কোনো কম্পিটিটরের সাথে ইনভলভ থাকেন, কোনো মানে কোম্পানির ডিরেক্ট কম্পিটিটর এমন কারোর সাথে যদি ইনভলভ থাকেন, তো ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থেকে থাকে, ফর এক্সাম্পল স্যার মনে করেন যে এটা করা যাবে না। উনি যেটা বলেছেন, নোমান সিদ্দিক প্রীতম স্যার যেটা বলেছেন যে আমার কম্পিটিটরকে গিয়ে কি করছে, সে আমার অর্গানাইজেশনের গোপন তথ্য সেখানে ফাঁস করছে, এটা করা যাবে না। কিন্তু যেটা হয়, আমি আমার নিজের ব্যক্তিগত ব্যবসা, বা আমি এটার পরে আমি আরেকটা গিয়ে পার্ট টাইম, ধর না অনেকে দেখবেন যে অফিস করার পরে ওখানে হয়তো বা হচ্ছে না, তখন কি করে সে গ্রাফিক্স এর কাজ শেখে সে হয়তো বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে। এমন কোনো কাজ যেটা আমার ব্যবসার জন্য ক্ষতিকর না বা আমার জন্য ক্ষতিকর না, মানে যেটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এরকমের যে কোনো কিছু সে করতে পারবে। যেমন আপুরা দেখবেন অনেকেই আছেন, ওনারা কেউ সিরামিক্স এর বিজনেস করে, কেউ কাপড় বিক্রি করার, কেউ কসমেটিক্স এর ব্যবসা করেন। সো আপনার অফিস আওয়ার আপনি করেন, কোনো সমস্যা নেই। জি, সেই ক্ষেত্রে আমার আরো একটা প্রশ্ন আছে স্যার। জি বলুন। তো সেই ক্ষেত্রে মনে করেন সাপোজ আমার অর্গানাইজেশনটা হচ্ছে কসমেটিক্স বা স্কিন কেয়ার আইটেম নিয়ে, তো আমার কোন একটা কলিগ সেও একটা অনলাইনে পেজ খুলে সেও একটা বিউটিফিকেশন প্রোডাক্টই সেল করছে, যেটা মানে সামহাউ ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি তাকে ওয়ার্ন করবেন যে ভাই আপনি এটা করবেন না, আপনি অন্য কিছু করেন, আপনি কাপড় বিক্রি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আমার এমপ্লয়ি হয়ে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করে আপনি হয়তো একটা অনলাইনে পেজ করে ব্যবসা করছেন, এটা তাকে করতে দিবেন না। এটা করতে দেয়া, আপনি তাকে অ্যালাউ না করলে এটা আসলে বেসিক্যালি সে করতে পারবে না, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি আমাদের ওনার ক্ষেত্রে যেটা একটা ভায়োলেশন হবে তখন, বুঝতে পেরেছেন? এটা আপনি নিজে যদি টার্মিনেট করতেই হয় স্যার, যদি আপনি এগুলো কোড অফ কন্ডাক্টে দিবেন, দিয়ে তারপরে এটা আপনি ইয়েতে করবেন, আপনি কলকারখানা থেকে অ্যাপ্রুভ করে নেবেন, তাহলে আশা করি আর এই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে চলে আসবে। বুঝতে পেরেছি স্যার। স্যার লাস্ট আরেকটা হেল্প দরকার ছিল স্যার, সেটা হচ্ছে যে আমি তো আসলে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের এই ট্রেনিং সেশন বা ট্রেনিং ব্যাচের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইনি, তো ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করা হলে হয়তো স্যার অ্যাড করবো। আলিফ সাহেব আপনাকে আমি অ্যাড করবো। আপনি একদম লাস্ট মোমেন্টে আমাকে জানিয়েছেন যে আপনি আমাকে পেমেন্ট করেছেন, কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এর আগে নক করেননি। আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ট্রানজাকশনের প্রুফটা স্ক্রিনশটটা দিয়ে দিই। রাইট, আমি আসলে এই জন্য আমি আপনাকে পাইনি, ট্রেস করতে পারিনি। তো আপনারা অনেকেই এরকম লাস্ট মুহূর্তে আমাকে বলেছেন যে ভাই আমি তো পেমেন্ট করেছি কিন্তু আমি আপনাকে নক করিনি, তো আমি আসলে ওই জন্য করতে পারিনি আপনাকে অ্যাড। আমি করে দিব, আপনাকে অ্যাড করে দিব এই ট্রেনিং এর পরেই, ঠিক আছে। তারপরে আমি আপনাকে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সুহা কাবিল।
জি, জি, আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। আমার ইন্টার্ন বিষয়ে একটা প্রশ্ন ছিল। জি, আপু বলেন। ইন্টার্ন কমপ্লিট করার পরে কোম্পানি যদি তাকে নিয়োগ করতে চায় তাহলে কি পুনরায় সে প্রবেশন পিরিয়ডে যাবে, না প্রমোট করে তাকে ভেরি পার্মানেন্ট গুড হবে, নাকি কোয়েশ্চেন, কোম্পানির পলিসি? ভেরি গুড কোয়েশ্চেন আপু। যেটা হচ্ছে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন ওনাকে রিক্রুট করার পরে নতুন কোনো পজিশনে আপনি ওনাকে দিবেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে তার যে যেটা করা যাবে না সেটা হচ্ছে তাকে নতুন করে কোনো প্রবেশন পিরিয়ড দেয়া যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এক নাম্বার, কারণ অলরেডি সে প্রুভড যে সে আপনার জন্য কাজ করেছে এবং সে ইয়ে করেছে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে যদি কোনো কারণে আপনার প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পর যদি সে চলে যায় এবং 3 বছরের মধ্যে সে আপনার প্রতিষ্ঠানে আবার চাকরি নিতে আসে, তাহলে তাকে নতুন করে কোনো প্রবেশন পিরিয়ড দেয়া যাবে না। তাকে নতুন করে কি করতে হবে, যে তাকে পার্মানেন্ট হিসেবে রিক্রুট করতে হবে। তার প্রশ্নটা ইটস ভেরি গুড কোয়েশ্চেন। সো আপনি আনসারটা পেয়েছেন। সরি, আমি আরেকবার একটু জিজ্ঞেস করতাম, মানে ইন্টার্ন করার পরে নেক্সট টাইমে যদি আসে তখন আমি সরাসরি দিলাম, কিন্তু প্রথমেই যে নিলাম তখনও কি প্রবেশন পিরিয়ডে যাবে না? যখন আপনি প্রথমবার নিবেন তখন তাকে আপনি কি করবেন, আপনি তাকে 3 মাস প্রবেশন পিরিয়ড দিলেন, তাই না? এটাই তার জন্য, বা 6 মাস দিলেন, শেষ। এরপরে তাকে আবার কি করা যাবে না, যে ওই সময় যদি আপনি অন্য একটা নতুন পজিশনে বলেন, যে সাপোজ ধরেন সে হয়তো বা এইচআরে আছে, তাকে বললেন যে তুমি কি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করবা কিনা, উনি বললেন হ্যাঁ আমি করব, তখন আপনি আবার যখন হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে তাকে ট্রান্সফার করবেন, জব রোটেশন করবেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে না সেটা হচ্ছে যে তাকে আপনি নতুন করে কোনো প্রবেশন পিরিয়ড দিতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি এমন হয় যে সে আপনার এখানে কাজ করে গেল, এইচআরে কাজ করে গেল, এবং সে 3 বছরের মধ্যে আবার আপনার অর্গানাইজেশনে আসলো চাকরির জন্য, এবং তাকে আপনি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে নিলেন, এবং এই 3 বছরের মধ্যে যদি সে আসে, তাহলে তাকে হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে নিয়ে রিক্রুট করার সময় তাকে আবার কি করতে হবে, পার্মানেন্ট হিসেবে রিক্রুট করতে হবে। আপনি তাকে প্রফেশনাল হিসেবে রিক্রুট করতে পারবেন না। ক্লিয়ার? জি, ক্লিয়ার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটা কোয়েরি আছে। লাইক ফার্স্ট থিং হচ্ছে, আমি যখন নতুন পজিশনে দিচ্ছি ওই পজিশনে তো হি ইজ নট টেস্টেড, রাইট ভাইয়া? তাহলে মানে এটা আমরা অ্যাকচুয়ালি রেফারেন্সটা কি, যে আমি এটা আইনি বলা আছে ভাই, আমি আপনাকে দেখাই, এটা আইনি বলা আছে। এটা বেসিক্যালি আমার মন গড়ার কথা না ভাইয়া। সো আইন যেভাবে বলেছে আমি আপনাদেরকে বলেছি। আমি একটু দেখাই আপনাকে। এই যে দেখেন, আমাদের শ্রম আইন খুব সুন্দর করে এটা বলে দিয়েছে, এই জন্য আসলে আপনাকে আমার এটা বলা। আসেন লেবার লয়ের সেকশন 4 এ যাই ভাইয়া। সেকশন 4 এ গেলে কনফার্মেশন, এই যে ভাই এই জায়গাটা একটু পড়েন, আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে কি করা আছে, বেসিক্যালি বলে দেয়া আছে যে উনি যদি পরবর্তী 3 বছরের মধ্যে পুনরায় নিযুক্ত হন, তাহা হইলে তিনি যদি না স্থায়ীভাবে নিযুক্ত হন, একজন শিক্ষানবিশ হিসাবে গণ্য হইবেন এবং তাহার নতুন শিক্ষানবিশকাল গণনার ক্ষেত্রে পূর্বের শিক্ষানবিশকাল হিসাবে আনা হইবে। তার মানে যেটা হয় যে সে যেহেতু একবার প্রবেশন পিরিয়ড কমপ্লিট করে দিয়ে গিয়েছে এবং 3 বছরের মধ্যে আবার ফিরে আসে, তাহলে আপনার ওই পূর্বেরটা যদি আপনি কনসিডার করেন, তাহলে তাকে নতুন কোনো প্রবেশন পিরিয়ড আপনি দিতে পারবেন না। আমি এই জিনিসটাই আপনাকে বলেছি। এই যে এখানে 9 এ বলে দেন, বাট ধরেন না সে চলে গেল না, আমি তো রোল শিফট করলাম জাস্ট। হ্যাঁ, রোল শিফট করেন, কোনো সমস্যা নেই, হোয়াটএভার ইট ইজ, এখানে রোলের সঙ্গে কোনো সম্পর্কই নাই ভাইয়া। বুঝতে পেরেছেন? এই দেখেন, যদি না স্থায়ীভাবে নিযুক্ত হন, একজন শিক্ষানবিশ হিসাবে গণ্য হইবেন। হ্যাঁ, আপনি তাকে শিক্ষানবিশকাল দিতে পারবেন, কিন্তু এই যে সমস্যাটা এখানে, এবং তাহার নতুন শিক্ষানবিশকাল গণনার ক্ষেত্রে পূর্বের শিক্ষানবিশকাল গণনায় আনা হইবে। এখানে রোলের সঙ্গে কোনো সম্পর্কই এখানে নেই ভাই। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে? এইটা হচ্ছে কি, আপনি সেকেন্ড টাইম যদি রিক্রুট করতে চান, পুরো রিস্কটা এমপ্লয়ারের মাথার উপরে উঠাই দিল। বুঝতে পেরেছেন? আর কিছুই না। হ্যাঁ বাবা, স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, সেটা হচ্ছে যে স্যার অ্যাকচুয়ালি আমি যদি প্রফিট বোনাস যেটা আর কি, হ্যাঁ, তো একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে আগের এমপ্লয়ি ছিল, মানে আমাদের এখনকার এমপ্লয়ীদের,
আগে যে অর্গানাইজেশন ছিল সেই অর্গানাইজেশন থেকে তার জব সেপারেশন হয়েছে হচ্ছে অক্টোবরে, অ্যান্ড নভেম্বরে তার হচ্ছে যে ফাইনাল সেটেলমেন্ট ডান। এখন গত মাস মানে গত এক সপ্তাহ আগে সেখানে এজিএম হয়েছে আর কি। তো এজিএম হওয়ার পরে স্যার আচ্ছা একটা মিনিট একটু সময় দিবেন সুস্মিতা আপু, একটু সময় দেন, আমি 1 মিনিটের মধ্যে শিখতেছি। জি সুস্মিতা আপু বলেন। আচ্ছা এখানে ইস্যুটা হচ্ছে কি স্যার, যেটা হচ্ছে যে ওদের আমার যে অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশনে একজন এমপ্লয়ি তার আগের অর্গানাইজেশনে আপনার জব সেপারেশন হয় হচ্ছে অক্টোবরে। হ্যাঁ একটা মিনিট আপু, আমার ছেলে আসছে তো। আচ্ছা বাবা এখানে পুলিশ দিচ্ছি, ওকে একটা মিনিট ওয়েট করুন। হ্যাঁ আপু আপনি প্রশ্ন করেন, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। না। সো এখন ওনার জব সেপারেশন হয়েছে হচ্ছে অক্টোবরে, এন্ড ফাইনাল সেটেলমেন্ট হয়েছে হচ্ছে নভেম্বরে। আচ্ছা এখন ওনাদের গত সপ্তাহে হচ্ছে ওই কোম্পানিতে এজিএম হয়েছে। এজিএম হওয়ার কারণে এখন তারা হচ্ছে প্রফিট বোনাস যেটা আছে, প্রফিট শেয়ার যেটা আছে সেটাতে এখন ডিস্ট্রিবিউট হবে। এখন সেই হিসাবে যেহেতু 2025-এ ওই অর্গানাইজেশন, তাহলে তো স্যার সে প্রফিট বোনাস পাওয়া বা প্রফিট শেয়ার পাওয়ার তো সে ইলিজেবল। কিন্তু ওই কোম্পানি থেকে বর্তমানে যেহেতু বলে দিচ্ছে যে এটা আপনার ফাইনাল সেটেলমেন্ট অলরেডি ডান, আপনাকে আমি হচ্ছে এখন আর বর্তমানে আপনার যে প্রফিট শেয়ার যেটা হওয়ার আমি আপনাকে এখন আর দিতে পারবো না। কিন্তু স্যার এখন ওই এমপ্লয়ির কথা হচ্ছে যে আমি তো ওই সময় মানে 2025-এর আমি তো 10 মাস ছিলাম, তো 10 মাসের টাকাকে আমি পাবো না। হ্যাঁ পাবে, উনি 10 মাস না, উনি পুরো টাকাটাই পাবে। ওনাকে লিগ্যাল নোটিশ দিতে বলেন, উনি পাবে এটা। ওকে স্যার এটা কত নাম্বার ধারাতে? এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে দিয়ে দিব। এটা ধারা হচ্ছে আমাদের ইয়া অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী এটা পড়বে হচ্ছে 242 ধারায় পড়বে। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? না স্যার আমি আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? অন্যরা কি দেখতে পাচ্ছেন ভাইয়া? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান আমি আপনার জি দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান একটা মিনিট বাবা। হ্যাঁ ঠিক আছে ওকে। এই যে দেখেন 242 এই যে দিচ্ছি বাবা, দাঁড়াও। এই যে এটা দেখ পুলিশ ভূত। আচ্ছা দিব দাঁড়াও বাবা, দিচ্ছি। আচ্ছা এই যে এখানে বলে দেয়া আছে একজন এমপ্লয়ি যদি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 6 মাস সে কাজ করে, এই যে এখানে বলা আছে 241 241-এর 2-এ দেখতে বলবেন ওনাকে, ঠিক আছে? এখানে বলে দেয়া আছে, ঠিক আছে? এখানে তো বলা হচ্ছে যে 6 মাস কাল যদি না হয় তাহলে সে পাবে না। তার মানে 6 মাস কাল যখন সে পূর্ণ করে ফেলছে, সেখানে তো প্রায় ওই কোম্পানিতে প্রায় 7 থেকে 8 বছর ছিল। 241-এর আন্ডারে তাকে বলে দিলেই তো হবে যে 241 অনুযায়ী তো তোমার তো 241-এর 2 অনুযায়ী পাবা। জি আচ্ছা তাহলে স্যার ওইখানে ক্ষেত্রে কি সে শুধুমাত্র ওই 10 মাসের টাকাই পাবে, যে ওই না সে ওই বছরে পুরোটার প্রফিটই পাবে, সমানভাবে পুরোটাই পাবে। স্যার সমানভাবে কেমনে পাবে ওটা? এটা স্যার আইনে বলা আছে, ওই যে উপরের ধারাটাই তো বলা আছে। কি বলা আছে বলেন তো? আচ্ছা 241-এ যে আমার সমানভাবে সবাই পাবে, তাই তো? জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আচ্ছা এরপরে বাকি কার কার প্রশ্ন আছে একটুখানি একটা মিনিট সময় দেন, আমি দেখে বলছি। মিস্টার দাঁড়া একটা মিনিট প্লিজ। আচ্ছা মিস্টার জগন্নাথ রয়, আপনার প্রশ্নটা একটু করেন প্লিজ কষ্ট করে। জি স্যার আসসালামু আলাইকুম। আসলে স্যার আমি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে এইচআরএম ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি এবং সেখানে একটা পিজিডি এইচআরএম করতেছি আর কি। তো আমরা অনেক অর্গানাইজেশনের সিভি জমা দিচ্ছি, তো ওরা আমাদেরকে রিক্রুট করতে যাচ্ছে যে আনপেইড
আনপেড করতে চাচ্ছে আর কি ইন্টার্নশিপ, এটা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন একটু যদি বলতেন? এটা তো এটা আসলে বেআইনি, এই যে আনপেড রিক্রুটমেন্ট করতে আছে তো বেআইনি। ও, স্যার জি স্যার, তাহলে স্যার আমরা কি রকমের অর্গানাইজেশন গুলো চুজ করবো আমাদের ক্যারিয়ার শুরু করার জন্য? এগুলো ভালো অর্গানাইজেশন, কি বলবো, আমার জীবদ্দশায় আমি মনে হয় একটু লাকি ছিলাম, এই জন্য হয়তো আমি প্রথমেই টেলকোতে চাকরি পেয়ে গেছি, কিন্তু অনেকে অনেক কষ্ট হয় ভালো অর্গানাইজেশনে চাকরি পেতে পেতে। তো এটা নির্ভর করবে আপনার পার্সোনাল স্কিল, রেফারেন্স, পারসুয়েশন, অনেক কিছুর উপরে ভাই আর নির্ভর করবে। এটাই ভুল, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই যে ভূত, ঠিক আছে জি। আচ্ছা, তারপরে জহিরুল স্যার আপনার প্রশ্নটা একটু করেন, দিচ্ছি। কি প্রশ্নটা করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনি বলছিলেন আইআর এর উপর একটা ট্রেনিং করাবেন, এটা কি স্যার কবে করাবেন জানতে পারি স্যার? এটা একটা, আরেকটা হচ্ছে স্যার আমি কি আপনার সাথে স্যার মানে আপনার কনসাল্ট নিতে পারি? আমাকে একটু সময় দেওয়া যায় স্যার? আমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে কাজ করি স্যার, মনে আছে আপনার? একটু বাবা একটু চাচ্চুর কথা শুনি, হ্যাঁ বলেন প্লিজ।